হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সব কিছু ঠিক আছে? ওকে, সো কি অবস্থা সবার? ভাইয়া চলে আসলাম তোমাদের মাঝে। ভাইকে চিনতে পারতেছো? আচ্ছা, আমরা একটু ওয়েট করি। সবাই জয়েন হয়ে নাও আস্তে আস্তে। একটু 2 মিনিট লিড হয়ে গেছে। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে। হাসিব, কতজন জয়েন হয়েছে? কই? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। সো কি অবস্থা তোমাদের সবার? ভালো আছেন সবাই? হ্যাঁ, স্যার পুরা নায়ক, আরে কি বলে। এই যে, সো আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি চলে আসলাম, আমি রফিকুল ইসলাম নাফি। আমি পড়াশোনা করতেছি কুমিল্লা ইউনিভার্সিটিতে, ম্যাথ ডিপার্টমেন্টে। ঠিক আছে। সো ভাইয়া চলে আসলাম। তোমাদের হচ্ছে আজকে অসীম দ্বারা, উচ্চতর গণিতের চ্যাপ্টার 7 অসীম দ্বারা, এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে। সো সব কিছু সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? একটু জানান আমাকে কষ্ট করে, কাইন্ডলি। সব কিছু ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া, সবকিছু ঠিক আছে। হ্যাঁ সবাই আসসালামু আলাইকুম দিছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবকিছু ঠিকঠাক। হ্যাঁ সরি, হ্যাঁ অনেক 2 মিনিট লেট হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ ওকে ওকে। সো সবাই যাদের যে বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ডসরা আছে, একটু মেনশন করে দেন যে নাফি ভাই চলে আসছে। এবং আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা একদম বেসিক সহকারে শেষ করব। ঠিক আছে, একদম খুঁটিনাটি যা আছে ভাইয়া শেষ করব। তবে ভাইয়া কিন্তু একটু অন্য নিয়মে পড়াই। কিরকম আপনি দেখবেন, আপনার এক বইয়ের একটা ম্যাথ লাস্টে আছে, এটা ভাইয়া প্রথমে করাচ্ছি, আবার প্রথমে ম্যাথগুলা লাস্টে করাচ্ছি। ঠিক আছে, এটা টোটাল দায়িত্ব আমার। আপনি টোটাল লেকচারটা কমপ্লিট করবেন, তারপর বলবেন যে ভাইয়া এই জিনিসটা মিসিং হয়েছে। এর আগে কেউ কোনো কিছু বলতে পারবেন না। বোঝা গেছে? ভাইয়া ক্লাস করাবো, ক্লাস করানোর মধ্যে আজে বাজে কোনো কমেন্ট করবেন না। আমি বুঝানোর পর না বুঝলে আমি বলবো কমেন্ট করেন, দেন কমেন্ট করবেন। ঠিক আছে, না বুঝার পর কমেন্ট করবেন। ওকে, সো অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। সো স্টার্ট করব। ওকে ওকে, বিসমিল্লাহ। ওকে, সো আমরা ধারা করার আগে আমরা সর্বপ্রথম দেখব যে অনুক্রম, অনুক্রম এবং ধারা এই দুইটা জিনিস কি, অনুক্রম এবং ধারা দুইটার পার্থক্য কি, এই বিষয়টা আগে একটু বুঝি। সো এখানের মধ্যে ভাইয়া যদি বলি, অনুক্রম দুই রকম হতে পারে। একটা হচ্ছে সমান্তর, সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রম, এবং আরেকটা যে অনুক্রম এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম। সেম টু সেম ভাবে, সেম টু সেম ভাবে দ্বারাও দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে সমান্তর দ্বারা, আরেকটা কি গুণোত্তর ধারা। ঠিক আছে। সো অনুক্রম হচ্ছে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, দুই ভাগে ভাগ হতে পারে। সেম টু সেম ভাবে ধারাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর দ্বারা, আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এবং প্রত্যেকটা বিষয় ব্যয়া হচ্ছে আপনাকে ম্যাথের মাধ্যমে বুঝাবো। প্রথমত দেখেন, লাইক মনে করেন এরকম আছে 2 4 6 8 10 ডট 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 ডট, এবং লাস্টে কিছু নেই। মানে কি বুঝবেন? ইনফিনিটি পর্যন্ত। কি বুঝবেন? ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। ঠিক আছে, অসীম পর্যন্ত। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রত্যেকটা পদ কিরকম ভাবে আছে। এখানে প্রথম পদ হচ্ছে 2, পরবর্তী পদ কত? 4, তারপর 6, তো 2 4 6। সো আমরা যদি তাদের মধ্যে যে ডিস্টেন্সটা যদি লক্ষ্য করি, সো এখানে কি আসতেছে? 4 - 2 মানে 2। এই দুইটা পদের মধ্যে ডিস্টেন্স কত? 6 - 4 মানে 2। এই দুইটা পদের মধ্যে ডিস্টেন্স কত? 8 - 6 মানে 2। অর্থাৎ প্রত্যেকটা পদের সাধারণ অন্তর কত? 2। সাধারণ অন্তর কত? 2 করে। সো এটাকে আমরা সমান্তর অনুক্রম বলবো। যেহেতু
ভাইয়া ক্লাস শুরু করে, হ্যাঁ পারফেক্ট আছে, ওকে। সো দেখেন, সো এখানে যে যে এখানে সাধারণ পার্থক্য যেটা, ঠিক আছে, সাধারণ পার্থক্য যেটা, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কি সমান, সেজন্য এটাকে আমরা কি বলবো, সমান্তর অনুক্রম বলবো। এটাকে কি বলবো, সমান্তর অনুক্রম। খুবই সহজ। এখন অনুক্রমের মধ্যে আপনাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, অনুক্রমের মধ্যে ক্ষমা চিহ্ন থাকবে। কি চিহ্ন থাকবে, ক্ষমা চিহ্ন থাকবে। কিন্তু ধারার ক্ষেত্রে এই ক্ষমার জায়গায় প্লাস চিহ্ন থাকবে। বায়া পড়াবো আস্তে আস্তে। তারপর আসেন গুণোত্তর অনুক্রম। মনে করেন এরকম আছে 2 4 8 16 32 64 ডট 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 এরকম আছে। সো এই যে অনুক্রমটা, সো এটা অনুক্রম কিভাবে বুঝবো, এই যে দেখেন মাঝখানে কি থাকবে, ক্ষমা চিহ্ন থাকবে। কি চিহ্ন, ক্ষমা চিহ্ন থাকবে। তারপর দেখেন এখানে যদি আমি সাধারণ অনুপাতটা যদি আমরা বের করি, এখানে কি সাধারণ অনুপাত, আর সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি সাধারণ অন্তর। এখানে আমরা দেখব সাধারণ অন্তর বা পার্থক্য যেটা, আর এখানে হচ্ছে আমরা সাধারণ অনুপাত। কি দেখব ভাই, সাধারণ অনুপাত। আপনি লক্ষ্য করেন এখানে সাধারণ অনুপাত কি হবে, এখানে 4/2, এই যে এখানে পরবর্তী পদ কোনটা, 4, পূর্ববর্তী পদ কোনটা, 2। সো 4/2 মানে কি আসতেছে, 2 আসতেছে, 2 আসতেছে। আপনি যদি আরো লক্ষ্য করেন যে 8/4, এই যে এই দুইটার মধ্যে কি 8/4 মানে 2 আসতেছে। এই দুইটার মধ্যে লক্ষ্য করলে 16/8 মানে 2। অর্থাৎ এখানের মধ্যে সাধারণ অনুপাতগুলা কি সেম হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কি বলবো, গুণোত্তর অনুক্রম কেন বলবো, কারণ হচ্ছে এখানে ক্ষমা চিহ্ন আছে, প্রত্যেকটার মাঝে মাঝে কি আছে, ক্ষমা চিহ্ন আছে। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা, তারপর এটা সংজ্ঞাটায় আসতেছে, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন। দেখেন এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা ওইটা হচ্ছে আমার সরি, আমার গলার মধ্যে একটু ইয়ে আছে, এটা কম আমি বলতে এসি ছাড়া তো আজকে আমার ঠান্ডা লেগে গেছে। আরে তোরা পোলা পাইন তো, এটা ক্ষমাই হবে। কমা বলতে আমার গলাটা একটু ঝামেলা হচ্ছে আর কি, একটু ইয়ে করবা। আজকে হচ্ছে মানে এমনিতে অনেক ঠান্ডা লাগে আছে, 2বার গোসল করছি তো ওই কারণে একটু ঝামেলা হয়ে গেছে। তো এটা ক্ষমা হবে, যে এরকম, এই যে এটা ক্ষমা, হ্যাঁ আপনারা তো অনেকে, আমি একটু জুড়ে বলছি তো ক্ষমা হয়ে গেছে, এটা ক্ষমা। আচ্ছা ক্ষমা। সো এই হচ্ছে কথা। তারপর আমি যদি বলি এখানের মধ্যে, যে এখানের মধ্যে একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি, অনুক্রম মানে সিকোয়েন্স। মনে করেন এই যে আমি হচ্ছে এখানে এক্স নিলাম, এখানে ওয়াই নিলাম, কি নিলাম, এক্স ওয়াই। আমি একটা সেট বিল্ড আপ করবো, এখানে কি বিল্ড আপ করবো, সেট বিল্ড আপ করবো। সো মনে করেন 1 2 3 4 এরকম নিলাম। সো 1-এর জায়গায় 1 রাখলাম, 2-র জায়গায় কি 4, 3-র জায়গায় 9, 4 আর এখানে 16। সো এখানে যে সম্পর্কটা আছে, এখানে কি সম্পর্ক আছে, আপনি যদি 1-কে স্কোয়ার করেন তাহলে কি পাবেন, 1 পাবেন। এই যে 1 স্কোয়ার করলে 1 পাবেন, 2-কে যদি আপনি স্কোয়ার করেন 4 পাচ্ছেন, 3-কে স্কোয়ার করলে 9 পাচ্ছেন, 4-কে স্কোয়ার করলে কি পাচ্ছেন, 16 পাচ্ছেন। সো এখানের মধ্যে যে সাধারণ পদটা, অর্থাৎ আপনি n-কে স্কোয়ার করলে কি পাচ্ছেন, n স্কোয়ার পাচ্ছেন। এই যে একটা সিকোয়েন্স, এই যে সেটটা, এটাকেও অনুক্রম বলা হয়। এটাকেও কি বলা হয়, এটাকেও অনুক্রম বলা হয়। ঠিক আছে। সো এখানের মধ্যে এখন যদি আমি বলি যে সমান্তর ধারার ক্ষেত্রে, এখন ধারাটা আপনাদের কাছে খুবই ইজি হবে। কেন ইজি হবে, এখানে তো কমা ছিল, এখানে কি ছিল, কমা ছিল। সো ধারার ক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট প্লাস চিহ্ন ইউজ হবে। কি চিহ্ন ইউজ হবে, প্লাস চিহ্ন ইউজ হবে। কিরকম দেখেন, প্লাস মাইনাসও হতে পারে, এটা প্রবলেম নাই। সো দেখেন এখানে মনে করেন এরকম আছে 2 + 4 + 6 + 8 + 10 প্লাস ডট 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 এরকম আছে। ঠিক আছে, এরকম আছে। সো এখানের মধ্যে এটা হচ্ছে ধারা, প্রথমত হচ্ছে এটা হচ্ছে ধারা। কিভাবে বুঝবো, প্রত্যেকটার মাঝখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। এবং তাদের যদি পার্থক্য দেখেন যে 4 - 2 মানে কত, 2। তারপর 6 - 4 মানে কত, 2। তারপর 8 - 6 হচ্ছে কত, 2।
8 মাইনাস 6 মানে কত 2। সো এখানের মধ্যে সাধারণ অন্তরগুলা কি একই, সাধারণ অন্তরগুলা প্রত্যেকটার ক্ষেত্রে সাধারণ অন্তর কি সেম। সো এটা হচ্ছে সমান্তর দ্বারা, এটা হচ্ছে সমান্তর দ্বারা। তারপর আসেন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা কি দেখব। মনে করেন এরকম আছে 2 4 8 16 32 64 এরকম আছে। সো এখানের মধ্যে আমরা যদি দেখি সাধারণ অনুপাত, আমরা যদি লক্ষ্য করি, সো সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু 4/2 মানে কত 2, দেন হচ্ছে 8/4 মানে 2, দেন হচ্ছে 16/8 মানে 2। সো সাধারণ অনুপাতগুলা এখানে কি সেম। সো এটা হচ্ছে গুণোত্তর দ্বারা, এটা কি দ্বারা গুণোত্তর দ্বারা, ঠিক আছে। সো এই হচ্ছে স্যার জাবসা দেখাই, স্যার সেট কেন হবে একটু যদি বলতেন। হ্যাঁ মানে এই যে সিকোয়েন্সটা, হ্যাঁ এরকম সিকোয়েন্স, এটাকে আমরা অনুক্রম বলতেছি। আচ্ছা 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 দেখেন, সো এই হচ্ছে আমার কি গুণোত্তর দ্বারা, এই হচ্ছে আমার গুণোত্তর দ্বারা। এখন হচ্ছে বায়া সূত্র দেখাবো, ধারার সূত্রগুলো দেখাবো, দেন হচ্ছে বায়ার কিছু ম্যাথ করাবো, তারপর হচ্ছে এই সূত্রগুলো কোথা থেকে আসছে এগুলো দেখাবো। আগে আপনাদেরকে প্রথমে জাস্ট একটা প্রাথমিক ধারণা দিছি ভাই, যে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্যটা কি, জাস্ট একটু প্রাথমিক ধারণাটা দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা ভাই আবার বুঝান, দেখেন আমি আবারও একটু বলতেছি। সো অনুক্রমটা কিভাবে চিনবেন, প্রথমত হচ্ছে অনুক্রমের মধ্যে প্রত্যেকটা রাশির মাঝখানে কি থাকবে, কমা চিহ্ন থাকবে। এই যে প্রত্যেকটা রাশির মাঝখানে কি থাকবে, কমা চিহ্ন থাকবে। এবং ধারার ক্ষেত্রে প্রত্যেকটা রাশির মাঝখানে পজিটিভ চিহ্ন থাকবে, কি থাকবে মানে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন থাকবে, কি থাকবে প্লাস চিহ্ন থাকবে। তারপর হচ্ছে অনুক্রম দুই রকম হতে পারে, সমান্তর অনুক্রম, যেমন এটা যে প্রত্যেকটা রাশির যে দুইটা রাশির এই যে পরপথ এবং পূর্বপথের পার্থক্য যদি সেম হয়, যেমন এই যে এখানে দেখেন পরবর্তী রাশি এবং পূর্ববর্তী রাশির যে ডিস্টেন্সটা এটা কি সেম, হ্যাঁ পার্থক্যগুলো যদি সেম হয় তাহলে এটাকে বলা হয় সমান্তর অনুক্রম। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যে সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে সেম হবে। তারপর হচ্ছে দাঁড়ার ক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে প্রত্যেকটা রাশির মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন থাকবে। তারপর দেখেন এখানের মধ্যে প্রত্যেকটার যে পার্থক্যগুলা সেম থাকবে, যেমন এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য হচ্ছে 2। সো এগুলো হচ্ছে সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত যেটা এটা হচ্ছে সেম থাকবে, যেমন এখানে সাধারণ অনুপাত 2, এই দুইটা পদের সাধারণ অনুপাত 2, এই দুইটা পদের সাধারণ অনুপাত কত 2, এই দুইটা পদেরও সাধারণ অনুপাত কত 2। এই হচ্ছে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখন আসেন ধারার ক্ষেত্রে কিছু কথা বলি, যে এখানে ধারা দেখেন, ধারা হচ্ছে সমান্তর দ্বারা হতে পারে, গুণোত্তর দ্বারা হতে পারে। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে সমান্তর দ্বারার ক্ষেত্রে সো আমরা দুইটা সূত্র মনে রাখবো, একটা হচ্ছে n-তম পদ, আরেকটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। সো সমান্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদ কি a প্লাস n-1 ইন্টু ডি, a প্লাস n-1 ইন্টু ডি। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা Sn দ্বারা লিখি, Sn ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। সো এখন কেউ অযথা করবেন না, কমেন্ট করবেন না, এখন হচ্ছে একটু ক্লাস করেন তারপরে কমেন্ট করেন, ঠিক আছে। দেখেন প্রথমত হচ্ছে আমরা n-তম পদ আমরা কিভাবে লিখবো, a প্লাস n-1 ইন্টু ডি। তারপর প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর দ্বারার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে ভাই, সমান্তর দ্বারার ক্ষেত্রে। সো তাদের যে পরিচয়গুলা ভাইয়া যদি একটু বলি, সো এখানে এ হচ্ছে প্রথম পদ আর n হচ্ছে তম পদ, n এর মান 10 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। n হচ্ছে তম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর, ঠিক আছে। সো এ হচ্ছে প্রথম পদ,
n হচ্ছে তম পদ, আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর। ঠিক আছে, সো এখানেও n হচ্ছে তম পদ, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। ওকে, এ হচ্ছে সমান্তর দ্বারার ক্ষেত্রে গেল। তারপর যদি আমরা গুণোত্তর দ্বারার কথা চিন্তা করি, গুণোত্তর দ্বারা, সো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদ কি হবে, n তম পদ গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদ ইকুয়ালস টু ar টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে দুইটা। ঠিক আছে, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কয়টা, দুইটা। একটা হচ্ছে আর যদি, দেখেন একটা হচ্ছে আর যদি 1 থেকে ছোট হয়, আর একটা হচ্ছে আর যদি 1 থেকে বড় হয়, দুইটা। ঠিক আছে, সো একটা সূত্র হচ্ছে, এখন কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে, আমি একটু বোঝানোর পর দেন হচ্ছে একটু কমেন্ট করেন, দেন হচ্ছে আপনাদের কোয়েশনগুলো অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, ক্লাস কয় ঘন্টা হবে, 5 আওয়ার্স হলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 5 আওয়ার্স পর্যন্ত নিব, সমস্যা নাই। দেখো a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। একটা সূত্র হচ্ছে এমন, যখন 1 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আর থেকে বড়। সো বায়া কিভাবে মনে রাখতাম একটু লক্ষ্য করেন, এখানে যে 1 থেকে বিয়োগ হচ্ছে, দেখেন 1 থেকে কে বিয়োগ হচ্ছে, আর বিয়োগ হচ্ছে, তাহলে এইভাবে মনে রাখবেন যে 1টা বড় হবে, মানে যার থেকে বিয়োগ, যেমন 1 থেকে বিয়োগ হচ্ছে, সো 1টা বড় হবে এবং আরটা ছোট হবে, আরটা কি হবে, ছোট হবে। সো এখানে সাইডে লিখে দিবেন যে যখন 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 কি 1টা বড়, 1টা বড় কার থেকে, আর থেকে, 1টা বড় হবে, 1টা বড় হবে, আরটা ছোট হবে। সো তারপর হচ্ছে সমষ্টির আরেকটা সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। ঠিক আছে, সো যখন 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 এখানে দেখেন আর থেকে 1 বিয়োগ হচ্ছে, এখানে কি হচ্ছে, আর থেকে 1 বিয়োগ হচ্ছে, তার মানে আরটা বড় হবে কার থেকে, 1 থেকে। সো উপরে কি ছিল, আরটা ছোট ছিল 1 থেকে, আর নিচে কি হয়েছে, আরটা বড় হয়েছে কার থেকে, 1 থেকে। সো এই গেল আমার সমান্তর দ্বারা, আর এইগুলো আমার গুণোত্তর দ্বারার যে সূত্রগুলা। ঠিক আছে, এখন এখানে এগুলার একটু পরিচয় যদি বলি, এ হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। তারপর আর কি, আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, অনুপাত শেষ। ঠিক আছে, দেখেন এই সূত্রগুলো বুঝতে পারছেন কিনা একটু বলেন, দেখেন বুঝতে পারছেন? কোনো কোয়েশন আছে একটু বলেন তো। স্যার ক্লাসে নোট কিভাবে করব? আচ্ছা আপনারা হচ্ছে যে খাতা কলম নিয়ে বসেন, যতটুক তোলা যায় তুলবেন, পরবর্তীতে স্লাইড দেওয়া হবে। ঠিক আছে, আর কেউ মানে প্লিজ মানে আজে বাজে কমেন্ট করবেন না। ঠিক আছে, আজে বাজে কমেন্ট করবেন না, আজকে অনেক কিছু বুঝাবো। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এটা জাস্ট সূত্র ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, কিন্তু অনেক কিছু পড়াবো, জাস্ট একটু ভরসা রাখেন। ওকে, সো আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। সো এই সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তারপর আসেন অসীমতক সমষ্টি। সো এটা নিয়ে ভাইয়া বিস্তারিত আলোচনা করব একটু পরেই। সো এটা সূত্রটা আগে একটু জানা রাখেন, এবং ভাইয়া কয়েকটা ম্যাথ করাবো। কেন ম্যাথ করাবো তারও একটা কারণ আছে, এই ম্যাথগুলো বুঝতে পারলে আপনারা বুঝবেন যে সূত্রগুলো আসলে কিভাবে আসছে। ঠিক আছে, সো অসীমতক সমষ্টি এস ইনফিনিটি, ঠিক আছে, এস ইনফিনিটি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এটা। এখানের মধ্যে আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা কি হতে হবে, অর্থাৎ মডুলাস অফ আর 1 থেকে ছোট হতে হবে, এই শর্তটা তাকে মানতে হবে। সো মডুলাস অফ আর 1 থেকে ছোট, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে আর এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। সো আমরা কোনো একটা ধারার ক্ষেত্রে, কোনো একটা
ধারার ক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টি কিভাবে নির্ণয় করব, এরকম হবে s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এখানে r এর যে ভ্যালুটা অর্থাৎ মডুলাস অফ r টা 1 থেকে ছোট হতে হবে, দ্যাটস মিন -1 থেকে r বড় এবং 1 থেকে r ছোট হতে হবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখেন। দেন হচ্ছে ভাইয়া কিছু ম্যাথ করাবো, তারপর হচ্ছে ভাইয়া আবার এখানে চলে আসবো। ঠিক আছে, আসেন আসেন, এই যে দেখেন, স্টার্ট করেন। এখানে কি বলছে, বলছে যে নিচের অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো, যদি থাকে নির্ণয় করো। সো এখানে ক নাম্বার প্রশ্নটা দেখেন, ক ক এখানে যে ধারাটা দেওয়া আছে, যে এখানে আমাকে বলছে অসীমতক সমষ্টি বের করার জন্য, কি বের করার জন্য, অসীমতক সমষ্টি বের করার জন্য। সো আমাকে যে ধারাটা দেওয়া আছে এরকম যে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম দেওয়া আছে। ঠিক আছে, সো এখানের মধ্যে ধারাটির প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 1/3। আমি যদি সাধারণ অনুপাত বলি, তো সাধারণ অনুপাত কি হবে, 1/3 হবে। কিভাবে দেখেন একটু, যে এখানে এখানে ধারাটির দেখেন, এখানে ধারাটির প্রথম পদ a equals to 1/3, ধারাটির প্রথম পদ কত, a equals to 1/3, এবং সাধারণ অনুপাত হচ্ছে r দ্বারা আমরা প্রকাশ করি। সো r ইকুয়ালস টু কি হবে, 1/3 স্কোয়ারটা উপরে ডিভাইডেড বাই 1/3। সো এখানে ক্যালকুলেশন করলে কি হবে, 1/3 স্কোয়ার ইন্টু বাকরে যদি গুণ করেন তাহলে 3টা উপরে চলে যাবে আর 1টা নিচে, 1টা কি কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। সো কাটাকুটি করলে 1/3। সো এই যে 1/3 ভ্যালুটা, এই ভ্যালুটা কত দেখেন, আমার শর্ত কি ছিল, আমার অসীমতক সমষ্টির সূত্রটা এরকম ছিল, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। যেখানে r এর যে ভ্যালুটা অর্থাৎ মডুলাস অফ r 1 থেকে ছোট ছিল, আর এই অংশটার মিনিংটা এমন ছিল যে -1 থেকে r বড় হবে আর 1 থেকে r ছোট হবে, এরকম ছিল। সো এই যে ভ্যালুটা 1/3, এই 1/3 ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে কি ছোট। এই 1/3 যে ভ্যালুটা, এই 1/3 ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে কি ছোট। তাহলে এই ধারার ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন, অসীমতক সমষ্টির যে সূত্রটা, এই সূত্রটা আপনি ইউজ করতে পারবেন। এই সূত্রটা জাস্ট এই যে দেখেন, একটু রেড মার্ক করে দিই, এই যে এই সূত্রটা শুধুমাত্র এই কন্ডিশনে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এই সূত্রটা আপনি এই কন্ডিশনে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। সো যেহেতু এখানে r এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে আমরা কি করতে পারবো, এখানে অসীমতক সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি, যে এখানে যেহেতু যে এখানে যে r এর ভ্যালুটা যে -1 থেকে r বড় এবং 1 থেকে ছোট হয়েছে। ঠিক আছে, সো সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি কি হবে, a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। বাকি অংশটুকু এখানে দেখেন। সো অসীমতক সমষ্টি আমরা কি পাচ্ছি, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1/3। সো 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস r, r এর ভ্যালু কত, 1/3। সো উপরে হচ্ছে 1/3 আর নিচে হচ্ছে 3, লসাগু নিলে সো এখানে কি থাকবে, 3 - 1, তারপর হচ্ছে 1/3 ডিভাইডেড বাই 3 - 1 মানে 2/3। তাহলে 1/3 ইন্টু বাকরে গুণ করলে কি হয়ে যাবে, নিচেরটা উপরে, 3 উপরে 2 নিচে, 3 কাটা, সো 1/2। সো সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি 1/2, ধারাটির অসীমতক সমষ্টি কি 1/2। লেখা বড় করেন, আচ্ছা ঠিক আছে, লেখা বোঝা যায় না, অনেক বড় আছে তো। দেখেন বুঝতে পারছেন কিনা,
দেখেন বুঝতে পারছেন কিনা। কোনো কোয়েশন আছে? এখানে উৎস মানে উল্টাপাল্টা মেসেজ দিলে কিন্তু ব্যান করে দিব। আচ্ছা জি স্যার বুঝছি ভাই, খুব ভালো বুঝান আপনি। ইয়েস স্যার, আবার একটু বুঝান ভাই। আবার কি বুঝাবো? আচ্ছা সব ঠিক। না স্যার কোনো কোয়েশন নাই, সব ঠিক আছে। জি স্যার বুঝছি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সো এটা খুবই সহজ ছিল। আচ্ছা আমরা হচ্ছে পরবর্তী আরো ম্যাথ করবো, দেন হচ্ছে আরো বুঝবেন, ঠিক আছে? তারপর আসেন এই খ নাম্বার ম্যাথে আসেন। দেখেন আগের প্রশ্নটা যারা বুঝেননি এখন মনোযোগ দেন। খ নাম্বার প্রশ্নটা দেখেন। খ নাম্বার আমার যে ধারাটা দেওয়া আছে, ধারাটা কি দেওয়া আছে? 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট, এরকম আমার ধারাটা দেওয়া আছে। সো এখানে ধারাটার প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অনুপাত, এই ধারাটা সাধারণ অনুপাত। দেখেন এখানে এখানে ধারাটির, আচ্ছা একটু ওয়েট, আমি একটু ক্যালকুলেটরটা লাগবে। হাসিব, হাসিব ক্যালকুলেটরটা দাও, ক্যালকুলেটর আর টিস্যু দিও। এখানে ধারাটির প্রথম পদ, প্রথম পদ a equals to কত? 1, a equals to 1 এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি? আর আর ইকুয়ালস টু কি হবে? এই যে দেখেন এখানে পরপদ কোনটা? 0.1, 0.1 উপরে আর পূর্বপদ কত? 1, 1 নিচে। সো কি আসতেছে? 0.1। আপনি হচ্ছে আরো কয়েকটা লিখতে পারেন। কি লিখবেন? এই যে এখানে দেখেন 0.01, যেটা এই যে 0.01, আর এই যে এই দুইটার ক্ষেত্রে আপনি যদি এই দুইটা কাউন্ট করেন, এই দুইটা কাউন্ট করলে পরপদ হচ্ছে এটা আর পূর্বপদ হচ্ছে এটা। আপনি যদি এই দুইটা কাউন্ট করেন তাহলে পরপদ হচ্ছে এটা আর পূর্বপদ হচ্ছে এটা, এরকম ভাবে কাউন্ট করবেন, ঠিক আছে? সো এখানে হচ্ছে 0.01, থ্যাংক ইউ। ওকে, সো এখানে হচ্ছে 0.01 আর এখানে পূর্বপদ কত? 0.1। তাহলে ভাগ করেন, এই যে 0.01 ভাগ 0.1 কি আসবে? 0.1 আসবে। এই যে 0.1 আসছে, 0.1 আসছে। তাহলে এখানে লক্ষ্য করেন তাদের যে সাধারণ অনুপাতগুলা পরস্পর কি সমান, সাধারণ অনুপাতগুলা পরস্পর কি সমান। তাহলে এটা হচ্ছে আমার প্রথমত এটা এটা কি? এটা হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা, ঠিক আছে? আমরা কিভাবে বুঝলাম? এই যে দেখেন সাধারণ অনুপাতগুলা পরস্পর সমান, সেজন্য অসীম গুণোত্তর দ্বারা। এখন আমরা দেখব যে এখানের মধ্যে আমরা অসীমতক সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, ঠিক আছে? সো এটা কিভাবে আমরা দেখব? কারণ আমরা জানি আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা কি হতে হয়? অর্থাৎ মডুলাস অফ আর হচ্ছে 1 থেকে ছোট। দ্যাটস মিন -1 থেকে আরটা বড় এবং 1 থেকে আরটা ছোট হতে হয়। তাহলে আমরা অসীমতক সমষ্টির যে সূত্রটা বাইরে শিখাইছি ওইটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? সো এখানে দেখেন 0.1, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি? অবশ্যই -1 থেকে বড়। -1 থেকে কি 0.1 বড়? কারণ -1 তো নেগেটিভ, হ্যাঁ 0.1 তো পজিটিভ। তাহলে -1, এই যে দেখেন এরকম, এই যে এটা মনে করেন -1, এটা মনে করেন 0, এটা মনে করেন 1, ঠিক আছে? সো 0.1, এই যে মনে করেন 0.1 কোথায় আসবে? এই যে 0.1। সো -1 কি 0.1 থেকে বড়? 0.1 কি? এই যে 0.1 হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। বুঝতে পারছেন? এই যে আমি যদি একটা সরলরেখার মধ্যে এরকম চিন্তা করি তাহলে দেখেন -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। এই যে 0.1 যে সংখ্যাটা, এটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে হচ্ছে -1 থেকে আর এর ভ্যালু বড় এবং 1 থেকে আর এর ভ্যালুটা ছোট,
ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে যে সাধারণ অনুপাত আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা কত, 0.1, 0.1। এই 0.1 হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। এই যে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে এই শর্তটাকে কি করছে, স্যাটিসফাইড করছে। সো আমরা হচ্ছে এখানে অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে যেহেতু এই যে যেহেতু যেহেতু -1 থেকে আর বড় এবং -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি কি হবে, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর ভ্যালু কত, 0.1। সো ক্যালকুলেশন করেন। সো 1 মাইনাস 0.1, 1 মাইনাস 0.1 মানে 0.9। ঠিক আছে, 0.9, আর 1 ডিভাইডেড বাই 0.9 করেন, 1 ডিভাইডেড বাই 0.9 কত আসবে, 10/9। সো ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 10/9। ক্লিয়ার কিনা একটু বলেন, এখন ক্লিয়ার কিনা? ভাই কি বলছে ভাই, গুণোত্তর দ্বারা আরেকবার, গুণোত্তর দ্বারা এটাই যে আপনি পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করবেন, পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করবেন, ভাগ করার পর যদি ভাগফল সেম হয় তাহলেই হচ্ছে এটা গুণোত্তর দ্বারা। আচ্ছা স্যার অন্য কালার দিয়ে লিখবেন, আচ্ছা ঠিক আছে, জি স্যার ক্লিয়ার, অল ক্লিয়ার, নাইস নাইস। অল ক্লিয়ার, ঠিক আছে ওকে। সো পরবর্তী যে ম্যাথটা আছে এটা আপনারা নিজেরা করতে পারবেন। ওকে আচ্ছা, পরবর্তী ম্যাথটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে, সেম টু সেম ভাবেই করে ফেলবেন, সেম টু সেম ভাবেই করে ফেলবেন। আচ্ছা এখন আসেন, এখন হচ্ছে আমি যে এতক্ষণ যে বললাম যে অসীমতক সমষ্টি, এই যে বিষয়াদি বললাম, আপনারা বলবেন যে ভাইয়া এগুলা কোথায় থেকে কিভাবে আসলো। আমি আপনার বইয়ে চলে গেলাম, ঠিক আছে, আমি আপনার বইয়ে চলে গেলাম। সো এখানে কি বলছে, অনুক্রম সম্পর্কে কি বলছে একটু দেখেন। বলছে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশিগুলোর সেটকে কি বলে, অনুক্রম বলে। ঠিক আছে, সো এখানের মধ্যে একটা সেট দেওয়া আছে, এই যে 1 কে স্কোয়ার করলে 1 পাবেন, 2 কে স্কোয়ার করলে 4 পাবেন, 3 কে স্কোয়ার করলে 9 পাবেন, 4 কে স্কোয়ার করলে কি পাবেন, 16 পাবেন, এবং n কে স্কোয়ার করলে n স্কোয়ার পাচ্ছেন। সো উপরের সম্পর্কটি কে ফাংশন বলা হয়। ঠিক আছে, সো এখানে কি f অফ n ইকুয়ালস টু n স্কোয়ার লেখা হয়। এই অনুক্রমের সাধারণ পদ n স্কোয়ার, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম সাধারণ, এখানে কি লেখছে, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম। এই লাইনটা মনে রাখবেন, এই লাইনটা মনে রাখবেন, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি, অসীম। এই লাইনটা মনে রাখবেন, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি, অসীম। ঠিক আছে, এই লাইনগুলা একটু মনে রাখবেন। ওকে, পরবর্তী স্লাইডে একটু দেখেন ধারা সম্পর্কে কি বলছে। এগুলা ভাইয়া অলরেডি বলছি অনেক। কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে, যে ভাইয়া তো বলছি, যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে একটি ধারা পাওয়া যায়, একটা সিরিজ পাওয়া যায়। সো এখানে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস ডট ডট একটা ধারা, আবার এই যে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এটাও আর একটা ধারা। ঠিক আছে, সো এই পরের ধারাটি পরপর দুটি পদের অনুপাত সমান, এরকম ধারাকে বলা হয় কি, গুণোত্তর ধারা। ঠিক আছে, যখন দুইটা পদের সাধারণ অনুপাতগুলা পরস্পর সমান হয়, এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আর সাধারণ অন্তর যদি পরস্পর সমান হয় তাহলে এটা কি, এটা হচ্ছে সমান্তর দ্বারা। বা এগুলো বলছি, জাস্ট একবার রিডিং দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন, রিডিং দিয়ে দিবেন, সাইড দিন ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট রিডিং দিয়ে দিবেন। ওকে, এই হচ্ছে কথা।
তারপর আসেন ভাই এখানে একটু কথা বলি যে অসীম ধারা, ঠিক আছে, এই যে আমরা যে সূত্রটা আমরা দেখলাম, এই যে আমরা যে সূত্রগুলো যে আমরা শিখছি Sn ইকুয়ালস টু, আমরা যে অসীমতক সমষ্টির যে সূত্রগুলো শিখছি, যে আসলে এগুলা মেইনলি কোথায় থেকে আসছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমাকে দুইটা ম্যাথ দেওয়া আছে, আমাকে দুইটা কি দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, আমাকে কি বলছে যে প্রদত্ত অসীম ধারা দুইটির আংশিক সমষ্টি নির্ণয় করো। কি নির্ণয় করো? আংশিক সমষ্টি নির্ণয় করো। ওকে, সো এটা কিভাবে করতে পারি আমরা? আমরা যদি এখানে দেখি যে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু কত 1, এবং এখানে যদি আমরা সাধারণ অন্তর চিন্তা করতে পারি, কেন? কারণ 2 থেকে 1 মাইনাস করলে কি হয়? 1 হয়। 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 3 মানে কত? 1ই হয়, ঠিক আছে। সো সাধারণ অন্তর d ইকুয়ালস টু কি হবে? 2 মাইনাস 1 মানে 1ই কি হবে? 1ই হবে। যেমন 3 মাইনাস 2 কি হবে? 1ই হবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা, এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা, এবং সমান্তর দ্বারার সমষ্টি সূত্র বলছে। সো সমষ্টি সূত্র কি হবে? সমান্তর দ্বারার সমষ্টি, সমান্তর দ্বারার সমষ্টি কি হবে? যে আমরা জানি যে n/2, এই যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। আমরা যদি n তম পদের সমষ্টি বের করি, অর্থাৎ Sn টা যদি আমরা বের করি, আমরা কি বের করব? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। সো এখানে যদি লক্ষ্য করেন n/2 ইন্টু 2 ইন্টু এর ভ্যালু কত? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, ডির ভ্যালু কত? 1। তাহলে n/2 ইন্টু 2 আর 1-এ 2 এবং 1-এ গুণ করলে কত হবে? 2 হবে, প্লাস 1 মাইনাস 1। তারপর দেখেন n/2 ইন্টু 2 মাইনাস 1 মানে কত? 1 প্লাস n। সো উপরে কি থাকলো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট একটা জেনারেল ফরম্যাটে আমরা নিয়ে আসলাম n ইন্টু n প্লাস 1 বাই 2, অর্থাৎ এই ধারার সমষ্টি নির্ণয়ের একটা জেনারেল ফরম্যাট আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এই যে ধারাটার, এই ধারাটার একটা সাধারণ ফরম্যাট নিয়ে আসছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন n এর ভ্যালু আপনি কি কি বসাতে পারবেন? আপনি ইচ্ছা মতো 5 বসাতে পারবেন, ইচ্ছা মতো 6 বসাতে পারবেন, 10 বসাতে পারবেন, 100 বসাতে পারবেন, আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। আমি দুইটা বসাবো। দেখেন মনে করেন আমি S10 বসালাম, অর্থাৎ আমি প্রথম 10টি পদের সমষ্টি আমি হচ্ছে বের করব, প্রথম 10টি পদের সমষ্টি আমরা বের করব। সো n এর ভ্যালু হচ্ছে কত? 10 বসাবো। সো n এর জায়গায় 10 বসালাম, তারপর হচ্ছে কি n প্লাস 1, দ্যাটস মিন 10 প্লাস 1, 10 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে ক্যালকুলেশন করলে 5 দুগুণে 10, তাহলে উপরে কত? 5 ইন্টু, আর 10 আর 1 যোগ করলে কি হবে? 11 হবে। সো 5 ইন্টু 11 মানে কত? 55। তারপর আসেন আমি n এর ভ্যালু 11 বসাবো। সো 11 বসালাম, তাহলে n এর জায়গায় কি দিব? 11 দিব। n এর জায়গায় কি দিব? 11। সো S11 ইকুয়ালস টু 11/2। সো কি বসাবো? এই যে দেখেন এখানে, এই যে n এর জায়গায় 11 বসাবো। 11 ইন্টু 11 প্লাস 1, 11 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। সো 11 ইন্টু 11 আর 1 যোগ করলে কি হবে? 12, 12/2। সো 6 দুগুণে 12, 6 ইন্টু 11 মানে 66। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি n এর মান বাড়াচ্ছেন। এই যে যখন n এর মান 10 ছিল তখন Sn এর ভ্যালু কত? 55। এখানে কি n ইকুয়ালস টু 10 হলে, n ইকুয়ালস টু 10 যখন, তখন Sn এর ভ্যালুটা কি পাইছেন? 55 পাইছেন। এখানে লক্ষ্য করেন আপনি n এর ভ্যালু 11 বসাইছেন, কিন্তু Sn এর ভ্যালু কি পাচ্ছেন? 66 পাচ্ছেন। অর্থাৎ n এর ভ্যালু আপনি যখন বাড়াচ্ছেন Sn এর ভ্যালু বেড়ে যাচ্ছে, Sn এর ভ্যালু কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবং এই যে ধারাটার, এই ধারার ক্ষেত্রে n এর মান আপনি যা খুশি তাই বসাতে পারবেন। যদিও এটা কি, এটা হচ্ছে একটা অসীম ধারা। দেখেন এখানে এটা কি, এটা হচ্ছে একটা কি অসীম ধারা, তাই না? এটা হচ্ছে একটা অসীম ধারা ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে কোনো স্পেসিফিক সমষ্টি নাই। স্পেসিফিক সমষ্টি আছে? স্পেসিফিক সমষ্টি নাই। স্পেসিফিক সমষ্টি বলতে কি? এই যে দেখেন সমষ্টি একবার 55ও হচ্ছে, আবার 66ও হচ্ছে, আবার n এর ভ্যালু আপনি বাড়ান 20 দেন, দেখবেন Sn এর ভ্যালু আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই ভ্যালুগুলা কি না, ফিক্সড না। হ্যাঁ, সো সেজন্য আমরা কি বলবো যে এখানের মধ্যে
প্রদত্ত অসীম ধারাটির কোনো সমষ্টি নেই, ঠিক আছে। সো এন এর মান যত বড় এস এন এর মানও বেড়ে যাচ্ছে, অর্থাৎ এন এর মান বেড়ে যাচ্ছে, এস এন এর মানও বেড়ে যাচ্ছে। সুতরাং প্রদত্ত ধারাটির কি নেই? অসীম সমষ্টি নেই। অসীম সমষ্টি নেই বলতে কি, মানে একটা ফিক্সড ভ্যালু নাই, একটা ফিক্সড ভ্যালু নাই। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, এখানে লেখেন প্রদত্ত ধারাটির কোনো সমষ্টি নেই, কোনো সমষ্টি নেই। দেন হচ্ছে আমরা অসীমতক সমষ্টির কনসেপ্টটা নিয়ে আসবো এখানে, যে অসীমতক সমষ্টি দিয়েই এই ধারাটার সমষ্টি নির্ণয় করা যায়। এই প্রসেসে আপনি এই ধারাটার কি বের করতে পারতেছেন না, সমষ্টিটা বের করতে আপনি পারতেছেন না, ওই কারণে আমরা অসীমতক সমষ্টিটা নিয়ে আসি। অসীমতক সমষ্টি এনে আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। এখন আসেন অসীমতক সমষ্টি কোথায় থেকে আসলো, এই যে দেখেন, আসেন অসীমতক সমষ্টি এখানে। এর আগে একটা বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, জি, এর আগে একটা বোঝা গেছে। হ্যাঁ, এর আগে একটা জাস্ট এটাই যে আমরা অসীমতক সমষ্টি কেন নিয়ে আসলাম, এটাই, আর কিছু না, ঠিক আছে। এখন আসেন ভাই, একজন কমেন্ট করতেছে ক্যামেরা বাঁকা, মানে এটা কোনো কমেন্ট হইলো ভাই? ক্যামেরা বাঁকা তো একটু অ্যাডজাস্ট করে নাও, তাহলেই তো হইছে। দেখেন, এই যে একটা ধারা এ প্লাস, আচ্ছা এখানে হচ্ছে এ আরটা মিস গেছে, ঠিক আছে, আরটা মিস গেছে, এ আর হবে। ওকে, সো এখানে কি বলছে যে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট 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 গুণোত্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। সুতরাং ধারাটির এনতম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সূত্রগুলো আপনাকে প্রথমেই বলে দিছিলাম, ঠিক আছে। সো এখানের মধ্যে দেখেন এই যে তম পদের সমষ্টি, তম পদ কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং প্রথমে এন সংখ্যক পদের সমষ্টি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর ভ্যালুটা ওয়ান থেকে বড়। আরেকটা সমষ্টি হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, যখন আর এর ভ্যালুটা ওয়ান থেকে ছোট হয়, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমরা প্রথমেই দেখছি। এখন আসেন এখানে এই যে এই পেজটা কে কে বুঝেন বলেন তো? কে কে বুঝেন? হাত তুলেন। আচ্ছা, একজন বলছে পরীক্ষায় কি এমন প্রশ্ন আসবে? না, এটা যেহেতু বেসিক পড়াচ্ছি, আপনাদেরকে অনেক বেসিক সহকারে পড়াচ্ছি, সো সেহেতু মানে আপনাদের জানা উচিত যে আসলে এই কনসেপ্টটা কোথায় থেকে আসছে, তাই না? এই কনসেপ্টটা কোথায় থেকে আসছে একটু জানা উচিত, তাই না? পরীক্ষার জন্য যা যা আসবে বায়া তো তা পড়াবই, যেহেতু এটা বেসিক টু প্রো ক্লাস, বেসিক টু প্রো কোর্সের ক্লাস, সো সেহেতু হচ্ছে আমরা সূত্র সহ দেখাবো যে আসলে এটা কোথায় থেকে আসছে, ঠিক আছে। ওকে, ওকে, সো দেখেন এখানের মধ্যে কি বলছে, মডুলাস অফ আর যদি ওয়ান থেকে ছোট হয়, অর্থাৎ মডুলাস অফ আর যদি ওয়ান থেকে ছোট হয়, এটার মিনিংটা কি? মাইনাস ওয়ান থেকে আর বড় এবং ওয়ান থেকে আর ছোট, এটা বলছিলাম ভাইয়া। তাহলে এন এর মান বৃদ্ধি করলে, এখানে কি বলছে? এন এর মান যদি বৃদ্ধি করেন, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি, মানে এন এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি, ইনফিনিটির কি কাছাকাছি হলে মডুলাস অফ আর টু দি পাওয়ার এন এর মান হ্রাস পায়, এবং এন এর মান যথেষ্ট বড় করলে আর টু দি পাওয়ার এন এর মান কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো এখানে কি বলছে দেখেন, প্রথমত হচ্ছে আমরা যদি এস এন এর প্রান্তীয় মান, অর্থাৎ এস এন এর সূত্রটা কি? এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, এবং এখানের মধ্যে আর এর যে ভ্যালুটা একটু খেয়াল করেন, আর এর যে ভ্যালুটা আমার কি বলছে? মাইনাস ওয়ান থেকে আর বড় আর ওয়ান থেকে আর ছোট। মনে করেন আমি আর এর ভ্যালু 1/2 নিব, মনে করেন আমি আর এর ভ্যালুটা হচ্ছে 1/2 নিলাম, মনে করেন আর এর ভ্যালুটা 1/2, কেন? কারণ এই শর্তটাকে স্যাটিসফাইড করানোর জন্য। সো কেন? এই যে মাইনাস ওয়ান থেকে 1/2 বড় এবং ওয়ান থেকে 1/2 ছোট, সেই জন্য আমরা আর এর ভ্যালুটা প্রথমত 1/2 নিলাম। এখন আমরা লক্ষ্য করি 1/2, এই যে আর টু দি পাওয়ার এন, অর্থাৎ 1/2 টু দি পাওয়ার কত? এন, 1/2 টু দি পাওয়ার কত? এন। সো 1/2 টু দি পাওয়ার এন, যেটা এই যে 1/2 টু দি পাওয়ার এন, 1/2 টু দি পাওয়ার এন,
এখন n এর ভ্যালু 2 বসান, মনে করেন 1/2 হোল স্কোয়ার, সো কি আসবে 1/4 আসবে। তারপর হচ্ছে 3 বসান, তাহলে কি আসবে 1/2 কিউব মানে 8। এখন বলেন তো 1/4 বড় না 1/8 বড়? 1/4 কিন্তু বড়, 1/4 বড় এবং 1/8টা ছোট, 1/8টা কি ছোট। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি n এর মান বাড়িয়ে দিয়েছেন, n এর মান কি করছেন 2 থেকে 3 করে দিচ্ছেন, n এর মান 2 থেকে 3 করে দিচ্ছেন, কিন্তু এই যে ভ্যালুটা এটা কিসের ভ্যালু r⁴n এর ভ্যালু, এটা কিসের ভ্যালু r⁴n এর ভ্যালু, কিন্তু আলটিমেটলি r⁴n কমে গেছে। এই যে এখানে n এর মান বেশি ঠিক আছে, কিন্তু আলটিমেটলি r⁴n এর মান কি কমে গেছে, r⁴n এর মান কমে গেছে। এখানে দেখেন n এর মান কম কিন্তু r⁴n এর মান বেশি, অর্থাৎ একটা কম হলে আরেকটা কি হয়ে যায় বেশি হয়ে যায়। ওই সেই জন্য এখানে n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত যখন আপনি নেবেন r⁴n এর ভ্যালুটা কি হয়ে যাবে কমে যাবে, ঠিক আছে। কমতে কমতে কি কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে। কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে, এই কথাটা এখানে বলছে। বুঝতে পারছেন যে এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে n এর ভ্যালু বাড়লে, দেখেন n বাড়লে, এই যে n বাড়লে r⁴n এর ভ্যালু কমতেছে। সো n কে যদি আমরা ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, তাহলে r⁴n এর ভ্যালু কমতে 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 n টেন্ডস টু ইনফিনিটি মানে কি, মানে n যদি আমরা অসীম পর্যন্ত নিয়ে যাই, তাহলে r⁴n কমতে 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 কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে ভাই, জিরোতে চলে আসবে। দেখেন বুঝতে পারছেন কিনা, জিরোতে চলে আসবে, ঠিক আছে। সো r⁴n এর ভ্যালু যদি জিরো হয়, r⁴n এর ভ্যালু যদি জিরো হয়, আপনি জিরো বসাই দেন এখানে, দেখেন কি আসে। এই যে এখন জিরো বসান, এই যে এখানে জিরো বসান, যে Sn ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস r⁴n এর ভ্যালু কত, জিরো বসাইছেন, 0 ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন দেখেন ওই যে 1 মাইনাস 0 মানে 1 ইন্টু a মানে উপরে a আর নিচে 1 মাইনাস r। তাহলে এই যে এখন n এর জায়গায় আপনি কি বসাবেন ইনফিনিটি, কারণ n এর ভ্যালু কি বসাইছিলেন ইনফিনিটি। সো s এর না লিখে আপনি কি লিখবেন এখানে ইনফিনিটি, যে s ইনফিনিটি লিখলেন। দেন হচ্ছে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখান থেকে সূত্রটা আসছে। দেখেন এখন একদম ক্লিয়ার কিনা বলেন। আমি বলি এখানে কিন্তু এটা কিন্তু এক্সামে আসবে না যে এটা কিভাবে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জানানো উচিত। হ্যাঁ দেখেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার স্যার। 10/9 কিভাবে হলো, 10/9 কই দেখলেন, এখানে 10/9 কোথাও লিখছি, 10/9 তো ভাই লিখি নাই, আপনি কোথা থেকে কমেন্ট করলেন। ক্লিয়ার স্যার, অনেক ভালো স্যার। ওকে আপনাদের সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, সো তাহলে এই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারবো বলেন, এই সূত্রটা কখন ইউজ করতে পারবো, এই শর্ত দিলে যে -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট, জাস্ট এই শর্ত দিলেই, এই শর্তর ক্ষেত্রেই এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই কারণে এটা যেহেতু অসীমতক সমষ্টি সূত্র, সেহেতু আমাকে যখন বলে যে অসীমতক সমষ্টি বের করো, তখন আমরা আর এর ভ্যালুটা বের করি এবং আমরা দেখি যে আর এর ভ্যালুটা এটাকে স্যাটিসফাইড করে কিনা, অর্থাৎ আর এর ভ্যালুটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট কিনা, দেন হচ্ছে আমরা এই অসীমতক সমষ্টি সূত্রে আমরা অ্যাপ্লাই করি। স্যার এবার হায়ার ম্যাথে 77 আসছে, আরো ইমপ্রুভ করবো কিভাবে? আর এটা কোনো মানে ম্যাটারই করে না, আর ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে। r to the power 0 equals to 1 না রে ভাব, r to the power n equals to 0 হয়ে যাচ্ছে, r to the power n equals to 0 হয়ে যাচ্ছে।
আচ্ছা, তারপর দেখেন, সময় নষ্ট না করি, মডুলাস অফ আর 1 থেকে ছোট হলে, অর্থাৎ এখানের মধ্যে আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা 1 থেকে বড় অথবা আর এর ভ্যালুটা -1 থেকে ছোট যদি নেন, তাহলে n এর মান বৃদ্ধি করলে r⁴n এর ভ্যালু কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে মনে করেন যে আর এর যে ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা হচ্ছে আপনি 1 থেকে বড় নেন, আর এর ভ্যালুটা 1 থেকে বড় নেন, লাইক 2 নিলেন, 3 নিলেন, 4 নিলেন, আমি 2 নিয়ে দেখাচ্ছি এবং 3 নিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা Sn আমরা কি শিখছিলাম, যে এই যে দেখেন আমরা যে Sn শিখছিলাম a ইনটু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r, আমরা এটা জানতাম। এখন আপনি আর এর ভ্যালু যদি আপনি 2 নেন, লাইক প্রথমবার ক্ষেত্রে r ইকুয়ালস টু মনে করেন 2 নিলেন, দ্বিতীয়বার ক্ষেত্রে r ইকুয়ালস টু 3 নিলেন, দেখেন কি হয়, r ইকুয়ালস টু 2 নেন, আর আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালু যদি 2 নেন, সো 2 টু দি পাওয়ার n হবে, এই যে r⁴n মানে 2 টু দি পাওয়ার n। এখন দেখেন n এর ভ্যালু, এই যে এখানে কি পাচ্ছেন, যে r এর ভ্যালু 2 বসাইছেন, সো 2 টু দি পাওয়ার n। সো n এর ভ্যালু আপনার তো ইচ্ছে মতো বসাইতে পারবেন, 2 বসান, 3 বসান, 4 বসান, তাহলে এক একটা ভ্যালুর জন্য এক এক মান আসবে। অর্থাৎ আপনি যদি 2 স্কোয়ার বসান 4 আসবে, আপনি n এর ভ্যালু 3 বসান 8 আসবে। সো এক একটার জন্য এক এক ভ্যালু আসবে এবং Sn এর মান এক একটা আসবে। আপনি যদি এখানে Sn এর মান একবার যদি এখানে 4 বসান, Sn এর মান একটা আসলো, আবার Sn এর মান যদি আপনি এখানে 8 বসান, তাহলে এখানে যদি r⁴n এর ভ্যালু 8 বসান, তাহলে Sn এর মান আরেকটা আসবে। আপনি কি কোনো ফিক্সড সমষ্টি পাবেন? পাবেন না। কোনো ফিক্সড সমষ্টি পাবেন? পাবেন না। সো এখানে কোনো সীমতক সমষ্টি থাকবে না। দেখেন বুঝতে পারছেন কিনা? মানে এখানে আপনার টার্গেট হচ্ছে যে আপনার ফিক্সড একটা ভ্যালু দেখতে হবে। হ্যাঁ, ফিক্সড ভ্যালু, কিন্তু এখানে তো ভাই ফিক্সড ভ্যালু হচ্ছে না, কিন্তু হচ্ছে না, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা ম্যাথ করবো, একটু ওয়েট করেন ভাই, আপনাদের যদি বেসিক একটু না ক্লিয়ার করি তাহলে তো হবে না, তাই না? এটা তো বেসিক টু প্রো কোর্সের ক্লাস। হ্যাঁ ভাইয়া, আপনাদের জন্য অনেক ম্যাথ নিয়ে আসছি, ঠিক আছে? অনেক ম্যাথ করাবো ভাইয়া, হ্যাঁ অনেক ম্যাথ করাবো, অনেক ম্যাথ আছে, সব করাবো। তো এই লাইনগুলো একটু জানা উচিত, দেখেন এই লাইনগুলো একটু জানা উচিত, সেজন্য ভাইয়া পড়াচ্ছি। ওকে, দেখেন তারপর দেখেন r ইকুয়ালস টু -1 হলে Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, কেননা n জোড় হলে, এই যে দেখেন এই বিষয়টা, এই লাইনটা কি বুঝছেন? না বুঝলে কি আপনার মানে বইয়ের মধ্যে লেখা আছে, জাস্ট আপনি পড়লেন না, তাহলে তো হবে না। এই লাইনগুলো তো বুঝতে হবে ভাই। দেখেন এটার কাহিনী কি, একদম গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। এই যে দেখেন এটার কাহিনীটা কি বলছে, এটার কাহিনীরা বলছে, আমরা তমপদের সূত্র কি জানি? আমরা তমপদের সূত্র ar⁴n-1 জানি। এখন ar⁴n-1 জানি। এখন আমাকে এখানে কি বলছে, আর এর ভ্যালু হচ্ছে -1, আর এর ভ্যালু আমি যদি -1 বসাই, তাহলে আমরা দেখি যে আসলে আমরা এখানে অসীমতক সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমরা একটু দেখি না পারবো কিনা। এখন r ইকুয়ালস টু -1 যদি বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, a ইন্টু -1⁴n-1। এই যে ফরম্যাটটা এরকম চলে আসলো, এই যে r ইকুয়ালস টু -1 বসাইলাম, এই যে r এর জায়গায় জাস্ট -1 বসাইলাম, সো a ইন্টু -1⁴n-1, ঠিক আছে? এখন দেখেন n এর মান আমি যদি জোড় বসাই, n জোড় হলে n যদি জোড় হয়, সো জোড় একটা সংখ্যা বলেন, মনে করেন 4, 6, মনে করেন আমি 4 নিলাম, ঠিক আছে? সো a ইন্টু -1⁴ আমি 4 নিলাম, 4 - 1, তাহলে 4 - 1 হয়ে যাবে। সো a -1⁴ 4 - 1 মানে কত, 3। সো মাইনাসের পাওয়ার হচ্ছে বেজোড়, তাহলে মাইনাসটা থাকবে। সো -1 আর a গুণ করলে কি হবে, -a। তারপর আসেন n হচ্ছে আপনি বিজোড় নেন, কি নেবেন, বিজোড় নিলে a ইন্টু -1⁴ n এর ভ্যালু যদি বিজোড় নেন, লাইক মনে করেন 5 নিলেন, সো 5 নেন, সো 5 - 1, তাহলে a ইন্টু -1⁴, তাহলে মাইনাসের পাওয়ার কি, জোড়, তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে জাস্ট a থাকবে।
তাহলে এখানে আপনি কি বুঝতেছেন, অর্থাৎ আপনি তম পদ যখন হিসাব করবেন তখন বেজুরতম পদে আপনি এ বসাই দিবেন আর জোরতম পদে আপনি মাইনাস এ বসাই দিবেন। তাহলে প্রথম পদ এক তো বেজুর, সো বেজুর জায়গায় কি বসাবেন, এ বসাবেন। দ্বিতীয় পদ কি, 2 মানে জোর, জোর জায়গায় কি বসাবেন, মাইনাস বসাবেন, সো কি হবে, মাইনাস এ হবে। আবার তৃতীয় পদ বেজুর, বেজুর হলে আমরা কি বসাবো, প্লাস এ, আর জোর হলে কি বসাবো, মাইনাস এ, অর্থাৎ প্লাস এ মাইনাস এ, এরকম ভাবে ধারাটা যেতেই থাকবে। এই ধারাটা এখানে লেখছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ, এরকম ভাবে লেখছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যে আসলে কোথায় থেকে আসলো, এর মানে একদম গুড়া থেকে ধরে নিয়ে আসছি, ঠিক আছে, একদম গুড়া থেকে ধরে নিয়ে আসছি। আমার উদ্দেশ্য একটাই, আমি অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কিনা, হ্যাঁ আমার উদ্দেশ্য একটাই, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি এখন অসীম মানে আমি যদি এখন এটা সমষ্টি বের করি, সমষ্টি যদি আমি বের করতে চাই, ঠিক আছে, আপনি এখানে একটু লক্ষ্য করেন, আপনি যদি প্রথম দুইটা পদের সমষ্টি বের করেন তাহলে কি পাবেন দেখেন, এ মাইনাস এ মানে কত, 0। আপনি যদি প্রথম 3টা পদের সমষ্টি বের করতে চান তাহলে কি পাবেন, এ মানে 0 আর প্লাস এ, শুধু এ থাকলো। আপনি যদি প্রথম 4টা পদের সমষ্টি বের করতে চান, প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস এ মাইনাস এ কাটা, আবার 0। আপনি যদি প্রথম 5টা পদের সমষ্টি বের করতে চান আপনি এ পাবেন। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে সমষ্টিগুলা একবার 0 হয়ে যাচ্ছে, একবার এ হয়ে যাচ্ছে, কোনো ফিক্সড ভ্যালু হচ্ছে না। আমার একটা ফিক্সড ভ্যালু দরকার, মানে আমার একটাই ভ্যালু দরকার, কিন্তু এখানের মধ্যে 2টা ভ্যালু হয়ে যাচ্ছে, হয় 0 হয়ে যাচ্ছে না হয় এ হয়ে যাচ্ছে। সো আমি কি এখানে অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ এই শর্ত, অর্থাৎ আর এর ভ্যালু যদি -1 হয়, তাহলে আমি অসীমতক সমষ্টির সূত্র ইউজ করতে পারবো না। এখন বুঝছেন কিনা বলেন? এখন না বুঝলে মানে ধরে মার দিব। দেখেন বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার, পরে কোন অধ্যায়ে লাইভ নেবেন, আচ্ছা এটা আপনাকে জানানো হবে, ঠিক আছে। আপনি আগে এই ক্লাসটা করেন, জানানো হবে কোন ক্লাস নেওয়া হবে। এই তো বুঝে গেছেন, গুড 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 গুড। এই যে আংশিক সমষ্টি কি, এই আংশিক সমষ্টি হচ্ছে এটা, এই যে আমি যে এই যে প্রথম 2টা পদ যোগ করছি এটাও একটা আংশিক সমষ্টি, তারপর 3টা পদ যোগ করছি এটাও একটা আংশিক সমষ্টি, তারপর প্রথম 4টা পদ সমষ্টি যোগ করছি এটাও একটা আংশিক সমষ্টি। এবং এই আংশিক সমষ্টিগুলা হয় 0 হয় না হয় এ হয়, কিন্তু কোনো ফিক্সড ভ্যালু হচ্ছে না। সো এখানে অসীমতক সমষ্টি সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। এখন আসেন লাস্ট আর ইকুয়ালস টু 1 হলে ধারাটা হবে এটা, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, ধারাটা হয়ে যাবে এটা। এখন দেখেন আপনি যদি সমষ্টি বের করেন, প্রথম 2টা পদের সমষ্টি 2a, প্রথম 3টা পদের সমষ্টি 3a, 4টা পদের সমষ্টি কত, 4a। অর্থাৎ আপনি n যদি আপনি বাড়ান sn ও বেড়ে যাচ্ছে, অর্থাৎ sn ইকুয়ালস টু কি, na এই ফরম্যাটে চলে যাচ্ছে। অর্থাৎ n যদি আপনি বাড়ান sn ও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে n যদি 2 বসান 2a, 3 বসান 3a, 100 বসান 100a, 1000 বসান 1000a। সো n এর ভ্যালু আপনি বাড়াচ্ছেন, sn এর ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে এখানে তো কোনো ফিক্সড ভ্যালু পাচ্ছেন না, sn এর কোনো ফিক্সড ভ্যালু পাচ্ছেন না। সো এখানেও অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অসীমতক সমষ্টি কেবলমাত্র আমরা এই শর্তে ইউজ করতে পারবো, শর্তটা হচ্ছে এই শর্তেই আমরা ইউজ করতে পারবো, এই যে এই শর্তে আমরা অসীমতক সমষ্টি সূত্র ইউজ করতে পারবো। দেখেন এখন বুঝতে পারছেন কিনা বলেন, শর্তটা কি, -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট হতে হবে, ঠিক আছে, -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট হতে হবে। বুঝতে পারছি, এটা ডিরেকশন এইভাবে হবে, টাইপিস্ট ভুল করছে। দেখেন এই শর্তে কেবলমাত্র আমরা, হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে, আমরা এখন প্রচুর ম্যাথ করব, বুঝছেন, প্রচুর ম্যাথ করব।
সো সব ঠিকঠাক আছে? হ্যাঁ। সো বায়া হচ্ছে একটু ঠান্ডা লেগেছিল বুঝছেন, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু জোর করে কথা বলতেছি। হুম, অনেক প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে, ভাইয়া জোর করে কথা বলতেছি, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপর আসেন আসেন আমরা অনেক ম্যাথ করব, ঠিক আছে, অনেক ম্যাথ করব। আসেন, এখন হচ্ছে আমরা, হ্যাঁ আচ্ছা এই অংশটা করছি, এখন আসেন পৌনঃপুনিক নিয়ে, পৌনঃপুনিক নিয়ে আসেন, পৌনঃপুনিক নিয়ে এখন আমরা কথা বলবো। এখানে কি বলছে, নিম্নের পৌনঃপুনিক দশমিক সংখ্যা সমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। কিসে রূপান্তর করো? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, ঠিক আছে, সাধারণ ভগ্নাংশে হচ্ছে রূপান্তর করো। সো এখানে কি দেওয়া আছে, 0.5 পৌনঃপুনিক, এই যে দেখেন 0.5 পৌনঃপুনিক। সো 0.5 পৌনঃপুনিককে আপনি কিভাবে লিখতে পারেন? আপনি হচ্ছে 0.0, সো কোন সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? 5 এর উপরে পৌনঃপুনিক আছে। সো 5 হচ্ছে আপনি অসীম পর্যন্ত লিখতে পারবেন, এই যে এরকম অসীম অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। সো এটা কি, একটি অনন্ত গুণোত্তর দ্বারা, এটা হচ্ছে এইভাবে লিখবেন যে একটি অনন্ত গুণোত্তর দ্বারা, একটি অনন্ত গুণোত্তর দ্বারা। সো এই যে একটি, আচ্ছা একটি অনন্ত গুণোত্তর দ্বারা, এটার পরবর্তী লাইনে এখানে দেখেন, এটা হচ্ছে দেখেন 0.555 এরকম ভাবে আমরা লিখতে পারি। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, 0.5 তারপর প্লাস দিবেন, এই যে 0.5 এই সংখ্যাটা আগে লিখলেন, দেন হচ্ছে প্লাস দিবেন, তারপর 0. এখন কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন, সেই সংখ্যাটা হচ্ছে 5, 5 এর উপর পৌনঃপুনিক চিহ্ন। সো 0.05 একটা শূন্য হবে, তার পরবর্তী রাশিটা কি হবে, 0. আগের যে জিরোর জায়গায় জিরোই থাকবে, আগের জিরোর জায়গায় জিরোই থাকবে, নতুন করে এক্সট্রা একটা জিরো অ্যাড হবে। একটা কেন জিরো? কারণ একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, পৌনঃপুনিক যদি দুইটা সংখ্যার উপর থাকতো তাহলে দুইটা জিরো অ্যাড হইতো, মানে দুইটা জিরো করে আস্তে আস্তে বাড়তে থাকতো, দুইটা জিরো করে আস্তে আস্তে বাড়তে থাকতো, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে কি লিখবো আমরা, 5 লিখবো, তারপরে দেখেন পরবর্তীটা কি হবে, 0. এই প্রথম দুইটা জিরো আগে লিখে ফেলবেন সুন্দর করে, লিখার পর এখন কয়টা শূন্য দিবেন, আরেকটা শূন্য দিবেন, কেন? কারণ একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, সো আরেকটা শূন্য দিবেন, 5 প্লাস ডট 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 এরকম ভাবে যাবে, ঠিক আছে, এরকম ভাবে যাবে। এখন দেখেন এই যে এটা হচ্ছে এখন একটা ধারা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অনন্ত গুণোত্তর দ্বারা, একটি অনন্ত গুণোত্তর ধারা, ঠিক আছে। সো এই ধারার প্রথম পদ হচ্ছে 0.5, সাধারণ অনুপাত হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে। সো এইগুলো লিখবো যে এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস টু কত, 0.5, এবং সাধারণ অনুপাত কি আমরা আর দ্বারা প্রকাশ করি। সো আর ইকুয়ালস টু কি হবে, এই যে দেখেন উপর এখানে পরপদ কোনটা, যে 0.05 ডিভাইডেড বাই পূর্বপদ 0.5, ঠিক আছে। দেন হচ্ছে ক্যালকুলেশন করেন, যেখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি পাবেন, 0.05 ডিভাইডেড বাই 0.5, সো 1/10 মিন 0.1, সো এই 0.1 যে ভ্যালুটা, ঠিক আছে, এই 0.1 যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, ঠিক আছে, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, এখানে জাস্ট স্মলার দেন 1 লিখলেই চলে, ঠিক আছে, স্মলার দেন 1 লিখলেই চলে, মানে স্যাররা বুঝে যাবে। সো এই হচ্ছে কাহিনী। এখন দেখেন এই যে ধারাটা, এই ধারাটা কি একটা অসীম গুণোত্তর দ্বারা। প্রথম কথা হচ্ছে বাইরের স্টেপগুলো একটু বুঝেন। প্রথমত হচ্ছে এই ধারাটা হচ্ছে একটা অসীম গুণোত্তর দ্বারা, অসীম গুণোত্তর দ্বারা। সেকেন্ডলি হচ্ছে এই ধারার আর এর যে ভ্যালুটা,
এই আর এর ভ্যালুটা -1 থেকে বড় আর 1 থেকে ছোট, তাহলে বলেন আমি এই ম্যাথের ক্ষেত্রে এই অংশে আমি অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি না? বলেন বলেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, পারবো কি না বলেন, অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি না এখানে? কেউ আজে বাজে কমেন্ট করলে কিন্তু আমি মানে অবস্থা খারাপ করে ফেলবো কিন্তু। পড়তে আসছেন পড়েন। আব্দুল হাকিম, মানে আমি কিন্তু ব্যান করে দিব কিন্তু। এখানে পড়তে আসছেন, টাকা দিয়ে পড়তে আসছেন, বুঝছেন? মা বাবার টাকা খরচ করে এখানে পড়তে আসছেন, সো এখানে পড়বেন। বায়া নিজে মজা করবো যখন মজা, কিন্তু এখানে আজে বাজে কেন কমেন্ট করবেন আপনারা? আচ্ছা, অনেকে বলছে স্যার তুমি করে বলেন, আমি স্টুডেন্টকে আপনি করে বলি। আচ্ছা ঠিক আছে, এই যে এই যে এই তো বুঝতে পারছেন। এই যে এখন বলেন অসীমত সমষ্টির যে ধারণাটা আপনাকে বেসিকটা পড়াইছি, আপনার কাজে লাগতেছে না? যে কেন ভাই আমি এখানে অসীমত সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব? ওই যে আপনাকে একদম মানে মূল থেকে আমি একদম ধরে নিয়ে আসছি যে কেন কেন ওই সূত্রটা কেন কি হয়েছে, কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, কোন জায়গায় পারবো না, সবকিছু এখন আপনি জানেন, সবকিছু আপনি জানেন। এই তো সাব্বাস, এই তো পোলাপান জুস। এই তো আচ্ছা, একজন বারবার বলতে প্রান্তীয় মান কি? এই যে আমরা যে এখানে আচ্ছা এই ম্যাথটা করাচ্ছি, প্রান্তীয় মান এই যে প্রান্তীয় মানটা আপনাকে বুঝাই এখানে দিয়ে, কই লেখাগুলা কই, হ্যাঁ এই যে প্রান্তীয় মানটা হচ্ছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে? প্রান্তীয় মানটা লিমিটিং ভ্যালু, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা আর টু দি পাওয়ার এন এর যে ভ্যালুটা, এই যে এখানে এখানে দেখেন আমরা যদি এন এর ভ্যালুটা টেন্স টু ইনফিনিটি হয়, এন এর ভ্যালুটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে আর টু দি পাওয়ার এন এর ভ্যালু কি হইতো? 0 হইতো। এটা হচ্ছে ওর লিমিটিং ভ্যালু। এটা কি? এটা হচ্ছে ওর লিমিটিং ভ্যালু। আর বাংলাতে যেটা, এটা হচ্ছে প্রান্তীয় মান, ঠিক আছে? এটা হচ্ছে ওর লিমিটিং ভ্যালু, বাংলা হচ্ছে প্রান্তীয় মান। আচ্ছা, তারপর আসেন এখানে দেখেন। সো এখানের মধ্যে সুতরাং আমরা হচ্ছে এই যে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, আর আমরা হচ্ছে এস ইনফিনিটি অর্থাৎ অসীমতক সমষ্টি যে সূত্রটা, এই সূত্র দিয়েই আমরা আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করি, ঠিক আছে? সো এখানে সুতরাং আমরা কি লিখতে পারবো যে সাধারণ ভগ্নাংশ অথবা এস ইনফিনিটি, সুতরাং এস ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, ঠিক আছে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, আর এরকম দেওয়া থাকলে আপনি এস ইনফিনিটি অর্থাৎ অসীমতক সমষ্টি সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর এই শর্তগুলা মানতে হবে। তাহলে এর ভ্যালু কত? 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর ভ্যালু কত? 0.1। এগুলা আপনারা এখন পারবেন। সো উপরে হচ্ছে 0.5 আর নিচে হচ্ছে 1 মাইনাস 0.1, সো 5/9 শেষ শেষ। তাহলে তার এই যে, তো এই যে ভগ্নাংশটা এখন দেখেন 5/9 করেন তো আপনি, 5/9 এই যে ক্যালকুলেটরে 5/9 লিখে অ্যান্সারে প্রেস করেন যে 5 ডিভাইডেড বাই 9, এই যে তাহলে কি আসতেছে দেখেন, এই যে 5/9 ক্যালকুলেটরে দেখেন, এই যে ক্যালকুলেটরে দেখেন। সো 0.555 এরকম অসংখ্য 5 আসতেছে। সো এটাকে আমরা 0.5, এই যে এগুলা বারবার রিপিট হচ্ছে, যে সংখ্যাগুলো বারবার রিপিট হয় ওই সংখ্যাগুলোর উপরে আমরা পুনঃপুনিক সাইনটা, ওই যে পুনঃপুনিক চিহ্নটা আমরা ইউজ করি, এই যে। সো 0.5 পুনঃপুনিক, ঠিক আছে? 0.5 মানে 5/9, আর 5/9 মানে 0.5 পুনঃপুনিক, ঠিক আছে? আই থিঙ্ক এখন আর কোনো প্রবলেম নাই। এখন আসেন আমরা কঠিন একটা ম্যাথ করব, এই ম্যাথটা করব, এটা পারবেন। এটা হচ্ছে আপনার HW, এটা নিজে করবেন। দেখেন আমরা হচ্ছে গ নাম্বারটা করব, গ নাম্বারটা আজকে খেয়ে ফেলবো যত ম্যাথ আছে। দেখেন কি বলছে, 1.231, 2 পুনঃপুনিক 3 পুনঃপুনিক, ঠিক আছে? 2 পুনঃপুনিক 3 পুনঃপুনিক আমাকে এরকম দেওয়া আছে। সো এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, এখানে দশমিকের আগে 1 আছে, একটা পূর্ণ সংখ্যা আছে,
সো এই পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা করে রাখবো, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা করে রাখবো। ঠিক আছে, তাহলে এই পূর্ণ সংখ্যা 1 যেটা, এটাকে আলাদা করে এই যে 1 প্লাস দিব, আর দশমিকের পরের অংশটা অর্থাৎ দশমিক দিয়ে এখানে দেখেন 2 3 1 2 3 1 এরকম করে বাড়তে আছে। সো 2 3 1 এখানে লক্ষ্য করেন কয়টা সংখ্যার উপরে পুনঃপুনিক, দুইটা, এই যে এখানে 2 এবং 1, তার মানে এখানে অনেকে বলবে যে ভাইয়া এখানে দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক না ভাই, এখানে দেখেন তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক। আপনি হচ্ছে লক্ষ্য করতে হবে যে কোন কোন সংখ্যা থেকে স্টার্ট হয়েছে এবং কোন সংখ্যাতে গিয়ে শেষ হয়েছে, এবং মাঝখানে যত সংখ্যা আছে সব সংখ্যার উপর পুনঃপুনিক। এই লাইনটা মনে রাখবেন, ঠিক আছে? এখানে তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক অর্থাৎ 2 3 1, এবং 2 উপরে পুনঃপুনিক, 1 উপরে পুনঃপুনিক, মানে হচ্ছে এখানে তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক। ঠিক আছে, আপনি হচ্ছে স্টার্টিং পয়েন্টটা দেখবেন এবং এন্ডিং পয়েন্টটা দেখবেন। ঠিক আছে, তাহলে এখানে তিনটা পয়েন্টের উপর পুনঃপুনিক। তাহলে আমাকে কয়টা শূন্য ইউজ করতে হবে? তিনটা শূন্য ইউজ করতে হবে। কয়টা শূন্য? তিনটা শূন্য। এই যে তাহলে আমরা প্রথমত আমরা এটা টোটালটা লিখি যে 2 3 1, এটা যেহেতু বারবার রিপিট হচ্ছে 2 3 1 2 3 1 2 3 1 বারবার রিপিট হচ্ছে এরকম। ওকে, তারপর দেখেন 1 প্লাস একটা ব্র্যাকেট নিয়ে আলাদা করে দেন। সো এখানে কি হচ্ছে 2 3 1 প্রথম যেভাবে আছে এভাবে রাখলেন অর্থাৎ 0.231। সো পরবর্তীটা কি হবে? 0 পয়েন্ট কয়টা শূন্য হবে? তিনটা শূন্য হবে। কারণ কেন? তিনটা সংখ্যার উপরে পূর্ণপুনিক চিহ্ন আছে। ঠিক আছে, সো তিনটা শূন্য 1 2 3, তারপর হচ্ছে 2 3 1 2 3 1 প্লাস। এখন দেখেন আগে যতটা শূন্য ছিল এখন ওই সেম টু সেম সংখ্যক শূন্য আগে বসান। 0 পয়েন্ট তিনটা শূন্য আগে ছিল 1 2 3, এই যে এই তিনটা শূন্য আগে ছিল। এখন নতুন করে কয়টা শূন্য অ্যাড হবে? আরো তিনটা শূন্য অ্যাড হবে। ঠিক আছে, এখন নতুন করে কয়টা শূন্য অ্যাড হবে? আরো তিনটা শূন্য অ্যাড হবে। এই যে 1 2 3, তারপর কি আছে 2 3 1 2 3 1, এই যে 2 3 1 2 3 1। ঠিক আছে, এই যে এরকম প্লাস প্লাস। আবার দেখেন এখানে শূন্য দশমিক, আগে কয়টা শূন্য ছিল? 6টা শূন্য। সো 1 2 3 4 5 6, এখন নতুন করে আরো তিনটা শূন্য অ্যাড হবে। সো 1 2 3, এবং এখানের মধ্যে 2 3 1 এরকম ভাবে চলতে থাকবে। এবং এখানে দেখেন এই যে ধারাটা, এই ধারাটা হচ্ছে একটি অনন্ত গুণোত্তর ধারা। এটা হচ্ছে একটি অনন্ত গুণোত্তর ধারা। আচ্ছা, একজনে একটা কমেন্ট করছে যে এটার ক্ষেত্রে কি হবে, আমি একটু বলে দিই। আচ্ছা, একটা নিউ একটা স্লাইড নিই যে 1 2 3 1 2 3 1 পুনঃপুনিক। এই একজন বলছে এটার ক্ষেত্রে কি হবে। সো এটার ক্ষেত্রে এরকম হবে, দেখেন 1টাকে আপনি আলাদা রাখবেন, তারপর এখানে কি আছে? এখানে কি আছে যে শূন্য দশমিক, এই যে 2 3 2 3, এখন 1 এর উপর পুনঃপুনিক। সো 1 হচ্ছে অসংখ্য বার লিখবেন, ডট 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 1 হচ্ছে অসংখ্য বার লিখবেন। তারপর হচ্ছে 1 প্লাস ব্র্যাকেট দিয়ে যে 0.231 প্লাস দেন 0. সো একটা সংখ্যার উপর পুনঃপুনিক, সো একটা শূন্য অ্যাড হবে। সো একটা শূন্য অ্যাড করলেন, দেন হচ্ছে 2 3 1 প্লাস 0. এই শূন্যটা আবার হবে, এই যে এই শূন্যটা এখানে চলে আসলো, দেন হচ্ছে আরেকটা শূন্য অ্যাড করতে হবে। সো আরেকটা শূন্য আপনি অ্যাড করলেন, দেন হচ্ছে আবার 2 3 1 প্লাস ডট 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 প্লাস এই যে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, এরকম হবে। যদি এরকম থাকতো, দেখেন 2 3 1 এই দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক থাকতো, তাহলে কি করতেন? দেখেন এখানের মধ্যে আপনি 1 প্লাস 0.2, এখানে কত 3 1, এই যে 3 এর উপর পুনঃপুনিক, 1 এর উপরও পুনঃপুনিক। ঠিক আছে, সো এখানে 3 1 হচ্ছে বারবার রিপিট হইতো, 3 1 বারবার রিপিট হইতো, এরকম ভাবে 3 1 বারবার রিপিট হবে, 3 1 বারবার রিপিট হবে। তারপর দেখেন 1 প্লাস 0.231, তারপর দেখেন কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক? দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক। তাহলে আচ্ছা, যারা বলতেছেন বুঝি না, এখন বুঝেন না কেন কমেন্ট করতেছেন অযথা? দেখেন এখন বুঝেন, তাহলে তো বুঝে যাবেন। এখন দেখেন পুনঃপুনিক কয়টা সংখ্যার উপর? দুইটা সংখ্যার উপর। তাহলে একজন বলতেছে আরেকবার বুঝান, এই যে এখানে আরেকবার বুঝাচ্ছি, ঠিক আছে, এখনই আরেকবার বুঝাচ্ছি। দেখেন, সো আমরা প্রথমত এরকম ভাবে লিখলাম, মানে পুনঃপুনিক কয়টা সংখ্যার উপর? দুইটা সংখ্যার উপর।
এই যে 3 এর উপর পুনঃপুনিক, 1 এর উপর পুনঃপুনিক, তার মানে 3 1 বারবার রিপিট হবে, 3 1 বারবার কি হবে, রিপিট হবে। এই যে 3 1 বারবার রিপিট হয়েছে। তারপর হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 0.231, প্রথমে পুরো অংশটা লিখতে হবে, যে 0.231 মানে দশমিকের পরে পুরো অংশটা লিখতে হবে। তারপর কি লিখবেন, যে এই যে 0.0, এখন কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক, দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক, এখন দুইটা শূন্য অ্যাড করেন, এই যে দুইটা শূন্য অ্যাড করলেন, তারপর 231 প্লাস, তারপর 0 দশমিক, এই যে আগের 0 2টা লিখলেন, এটা হচ্ছে আগে 0 2টা লিখছেন, এখন হচ্ছে নতুন করে আরো দুইটা শূন্য অ্যাড করতে হবে। সো নতুন করে আরো দুইটা শূন্য অ্যাড করলেন, দেন হচ্ছে 231 এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবে চলতে থাকবে। এখন বুঝতে পারছেন কিনা বলেন, এখন বুঝতে পারছেন কিনা বলেন। দেখেন এখন এখন বুঝতে পারছেন কিনা বলেন। এক কেন প্লাস করলেন, ও আচ্ছা, এক কেন প্লাস করছি, দেখেন এক কেন প্লাস করছি, একটা হচ্ছে দশমিকের আগের পূর্ণ সংখ্যা, দশমিকের আগের পূর্ণ সংখ্যা, সো একটাকে আমি সাইডে নিয়ে আসলাম, আর এখানে থাকে কি দশমিক, 2 3 পুনঃপুনিক, 1 পুনঃপুনিক, সো এটাকে আলাদা আমরা এইভাবে লিখলাম। এখন বুঝতে পারছেন? এই যে বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, এই তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। এই যে বুঝতে পারছেন, এখন আসেন আমরা ম্যাথে চলে যাই। এই যে আগে আমরা এই যে এখানে ছিলাম, সো এখানের মধ্যে ডট 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 এরকম গেল। এখন দেখেন এখানের মধ্যে যে ভিতরে যে ধারাটা আছে, এই যে ধারাটা, এই ধারাটা হচ্ছে একটি অসীম গুণোত্তর দ্বারা, ঠিক আছে, এই কি একটি অসীম গুণোত্তর দ্বারা বা একটি অসীম অনন্ত, মানে এটা হচ্ছে একটি অনন্ত গুণোত্তর দ্বারা, ঠিক আছে, অনন্ত গুণোত্তর দ্বারা। সো এখানে দেখেন, এখানে যে বন্ধনীর ভিতরের ধারাটি, বন্ধনীর ভিতরের ধারাটি একটি অনন্ত গুণোত্তর দ্বারা, এখানে বন্ধনীর ভিতরের যে ধারাটা, এই ধারাটা হচ্ছে একটি অনন্ত গুণোত্তর দ্বারা। আমি জাস্ট এতটুকু অংশ নিয়ে কাজ করব এখন, এই যে এতটুকু অংশ নিয়ে কাজ করব, আমি কিন্তু ওয়ানটাকে নিয়ে এখন কাজ করব না, ওয়ানটাকে পরবর্তীতে যোগ করে দিব। আমি এখন টোটাল অংশটাই, ভিতরের টোটাল অংশটা যোগ করব, যোগ করার পর আমি যে মানটা পাবো, এই মানটাকে আমি ওয়ান দ্বারা কি করে দিব, যোগ করে দিব, তাহলে হয়ে যাবে, তাহলে তো টোটাল অংশটা যোগ আমরা পেয়ে যাব, ঠিক আছে, তাহলে টোটাল অংশটাই আমরা কি পারবো, আমরা পেয়ে যাব, টোটাল অংশটার যোগফল আমরা পেয়ে যাব। সো এখানে আমি লিখছি, এখানে বন্ধনীর ভিতরের ধারাটি একটি অনন্ত গুণোত্তর দ্বারা, এই যে ভিতরের অংশটা নিয়ে কাজ করতেছি, ভিতরের অংশটা নিয়ে কাজ করতেছি। সো সুতরাং ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস টু কত, 0.231, প্রথম পদ হচ্ছে 0.231 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কি, সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কি হবে, 0.000000, দেন হচ্ছে 231 ডিভাইডেড বাই 0.231। দেখেন ক্যালকুলেশন করেন, আপনারা নিজেরা করেন, 0.000231 ডিভাইডেড বাই 0.231, সো কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 1000 মানে 1000। সো 1 ডিভাইডেড বাই 1000, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড়, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, ঠিক আছে, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটার আমরা অসীমতক সমষ্টি বের করি, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 - r ইকুয়ালস টু, এর ভ্যালু কত, 0.231 ডিভাইডেড বাই 1 - r, ক্যালকুলেশন করেন সবাই হচ্ছে ক্যালকুলেশন করেন, 0.231 ডিভাইডেড বাই 1 - answer,
সো এই যে ভ্যালুটা এটা কি আসতেছে 77 ডিভাইডেড বাই 333, ঠিক আছে। সো এস ইনফিনিটি কি ভাই, এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ 1 বাদে এই এতটুকু অংশের যোগফল। এখন আমরা কি করব, এই যোগফলটাকে অর্থাৎ এই যোগফলটাকে আমরা 1 দ্বারা যোগ করে দিব, তাহলেই তো আমরা টোটালটা পেয়ে যাচ্ছি, টোটাল অংশটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কি লিখব, যে সুতরাং টোটাল অংশটা কি, যে 1.2 পুনঃপুনিক 1 পুনঃপুনিক ইকুয়ালস টু, আমরা 1 এর সাথে যোগ করব, কোন অংশটা যোগ করব, টোটাল অংশের যোগফলের সাথে। তো টোটাল অংশের যোগফল কত, 77 ডিভাইডেড বাই 333। এই যে এখন যোগ করেন 1 প্লাস 77 ডিভাইডেড বাই 333, সো 410 ডিভাইডেড বাই 333, শেষ। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছি, দেখেন তো বলেন। এখন আপনাদের কমেন্টসগুলো দেখি। ক্লাস আরো অনেকক্ষণ হবে, আপনার একজন বলছেন 5 ঘন্টা হবে, হোক সমস্যা নাই, খালি শুরু করলাম। ক্লাস কি ভালো লাগতেছে না বলেন তো, ক্লাস ভালো লাগতেছে বলেন। আচ্ছা ক্যালকুলেটর অ্যান্সার না মিললে আপনারা একটু ইয়ে করেন। আচ্ছা ক্যালকুলেটর অ্যান্সার মিলে নাই, কি বলেন? মিলার কথা। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা, এই তো গুড। একটু চেক করে নিন ক্যালকুলেটর, ওই যে এখানে একটু চেক করে নিন, ঠিক আছে, ক্যালকুলেটর একটু চেক করে নিন, তো পারবেন জাস্ট। এই তো সবাই বুঝতে পারতেছে। আর একটু পরে ব্রেক দিব, ঠিক আছে। ওকে, সো এতটুক ক্লিয়ার। সো এই টাইপের ম্যাথগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, এটাও শেষ। এখন আসেন এই উদাহরণের ম্যাথটা করি, তারপর হচ্ছে আমরা বাকি অংশটুকু শেষ করব, ঠিক আছে। দেন হচ্ছে একটা ব্রেক দিব, হ্যাঁ এটা একটু করে নিই। ও একজন বলছে যোগ করলাম কেন ভাই, এই যে এই কারণে যোগ করছি, এখানে তো যোগ চিহ্ন তাই না, এই যে যোগ না, এই কারণে যোগ 1 যোগ এটা, ওই কারণে যোগ করছি। স্যার বুঝছি অনেক ভালো করে, স্যার যোগ করলাম কেন, এই তো এই কারণেই স্যার যোগ করলাম কেন। এই যে দেখেন 1 প্লাস আর বাকি অংশটা, এই যে 1 প্লাস বাকি অংশটার যোগফল কত, এই অংশটার যোগফল কত, এই অংশটা এখানে লিখে দিছি। হ্যাঁ ব্রেক দিব, এই তো। আচ্ছা এখন লাস্ট মানে আমরা হচ্ছে এই উদাহরণের ম্যাথটা করি, ঠিক আছে, উদাহরণের ম্যাথটা করি, দেন হচ্ছে আপনাদেরকে ব্রেক দিয়ে দিব। ওকে আসেন। সো এখানে কি বলছে দেখেন, আমাকে একটা ধারা দেওয়া আছে, বলছে একটি অনন্ত গুণোত্ত ধারা। এই যে ধারাটি এটা হচ্ছে একটা অনন্ত গুণোত্ত ধারা, এবং বলছে এখানে ক নাম্বার যে প্রশ্নটা, এখানে বলছে যে দেখেন এখানে বলছে যে x = 1 হলে ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো। সো এই যে ক নাম্বার প্রশ্ন, এটা অ্যান্সার দেখেন, অ্যান্সার ক। সো x = 1 হলে ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো। সো এখানে x এর জায়গায় কি বসাবেন, জাস্ট 1 বসাই দিবেন। x এর জায়গায় কি বসাবেন ভাই, 1 বসাই দিবেন। x এর জায়গায় কি বসাবেন, 1 বসাই দিবেন। সো এই যে ধারাটা, যে এখানে ধারাটি কি দেওয়া আছে, যে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 তার হোল স্কোয়ার
প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 তার হোল কিউব প্লাস ডট 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 বলছে একটি অনন্ত গুণোত্তর দ্বারা, একটি অনন্ত গুণোত্তর দ্বারা, একটি অনন্তর গুণোত্তর দ্বারা। সো x ইকুয়ালস টু যদি 1 হয়, x ইকুয়ালস টু 1 হলে, x ইকুয়ালস টু 1 হলে ধারাটি কি হবে? ধারাটি x এর জায়গায় জাস্ট 1 বসাই দেন। ধারাটি কি হবে দেখেন, x এর জায়গায় জাস্ট 1 বসাই দেন, x এর জায়গায় জাস্ট 1 বসাই দেন। সো 2 ইনটু x এর জায়গায় জাস্ট 1 হবে প্লাস 1, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইনটু x এর জায়গায় 1 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x এর জায়গায় জাস্ট 1 বসাবেন প্লাস 1 তার হোল কিউব। এখন দেখেন 2 আর 1 কে গুণ করলে 2 আর 1 কে যোগ করলে 3, ঠিক আছে? সো 1 ডিভাইডেড বাই 3 প্লাস এই অংশ ভিতর অংশ কত, 2 ইনটু 1 মানে 2 প্লাস 1 মানে 3, সো 1/3 আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। সেম টু সেম ভাবে ভিতর অংশটার যে মানটা হচ্ছে 3 আর উপরে কত পাওয়ার কিউব প্লাস ডট 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 এরকম ভাবে যাবে, ঠিক আছে? সো আমাকে বলছে ধারাটির পঞ্চম পদ, সরি আমাকে বলছে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, যা সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। সো এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু, ধারাটির প্রথম পদ এর ভ্যালু কত 1/3 এবং আমাকে বলছে সাধারণ অনুপাত বের করার জন্য, এবং সাধারণ অনুপাত কত r ইকুয়ালস টু কি হবে? এই যে দেখেন এখানে 1/3 স্কয়ার ডিভাইডেড বাই 1/3, সেখানে জায়গা নাই, এখানে লিখি সাধারণ অনুপাত r ইকুয়ালস টু কি হবে, সাধারণ অনুপাত r ইকুয়ালস টু কি হবে যে 1/3 স্কয়ার উপরে আর 1/3 নিচে। সো এখানে ক্যালকুলেশন করলে 1/3 স্কয়ার গুণ দিলে 3টা উপরে চলে আসবে আর 1টা নিচে চলে আসবে। সো ক্যালকুলেশন করলে 1/3 থাকবে। সো এই হচ্ছে আমার সাধারণ অনুপাত। এটা খুবই সহজ ছিল, এটা বুঝতে পারছি। আচ্ছা, হ্যান্ড রাইটিংটা একটু ঠিক করতে হবে, স্পিডে লিখতেছি তো। আচ্ছা ঠিক আছে, একটু সুন্দর করে লেখার চেষ্টা করব, সুন্দর করে লেখলে স্লো হয়ে যাবে। আচ্ছা এটা বোঝার কথা, ওকে? আচ্ছা ক্লাস কবে শেষ হবে এমন করতেছেন কেন? আমি দাঁড়া ক্লাস নিচ্ছি, আমার তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? একটু পরে হচ্ছে আপনাদের একটা ব্রেক দিব, ঠিক আছে? দেন হচ্ছে আবার ক্লাস স্টার্ট হবে। দেখেন খ নাম্বারটা দেখেন, খ নাম্বারটা কি বলছে, x ইকুয়ালস টু 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? সো n এর x ইকুয়ালস টু কত 3/2। সো দেখেন খ নাম্বার x ইকুয়ালস টু 3/2 হলে, x ইকুয়ালস টু 3/2 হলে ধারাটি কি হবে, ধারাটি ইকুয়ালস টু কি হবে 1 ডিভাইডেড বাই 2 ইনটু x এর ভ্যালু কত 3/2 বসাই দেন, x এর ভ্যালু 3/2 বসাই দেন প্লাস 1, দেন হচ্ছে প্লাস তারপর 1 ডিভাইডেড বাই 2 ইনটু x এর ভ্যালু হচ্ছে 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1, ঠিক আছে? দেন হচ্ছে স্কোয়ার জায়গায় স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x এর জায়গায় 3/2 প্লাস 1, তারপর কি আছে কিউব আছে প্লাস ডট ডট ডট। সো তারপর দেখেন 2 কাটা, 2 কাটা, তারপর 1 ডিভাইডেড বাই 3 আর 1 যোগ করলে হয় 4 প্লাস 1 ডিভাইডেড বাই 3 আর 1 যোগ করলে হয় 4 স্কোয়ার আছে উপরে, সো স্কোয়ার দিলাম। দেন 1 ডিভাইডেড বাই 4 উপরে কিউব আছে, সো কিউব প্লাস ডট ডট ডট। সো এই হলো আমার ধারাটি। এখন বলছে ধারাটির পঞ্চম পদ ও প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। সো এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু কত 1/4 এবং সাধারণ অনুপাত r ইকুয়ালস টু, সাধারণ অনুপাত কি হবে 1/4 স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 মানে 1/4। এই ভ্যালুটা হচ্ছে কি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে এখানে হচ্ছে আপনি
অসীমতক সমষ্টির, আচ্ছা ওই যে x এর উপর কি শর্ত আরোপ করলো অসীমতক সমষ্টি, এটা হচ্ছে 3য় নাম্বার প্রশ্নে, এটা বাদ। এখন বলছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। সো পঞ্চম পদ নির্ণয়ের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, a r টু দি পাওয়ার n মাইনাস 1 তম পদের সূত্র। সো সুতরাং ধারাটির পঞ্চম পদ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। সো n এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1, দ্যাটস মিন a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, 5 মাইনাস 1 মানে কত? 4। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/4, আর আর এর যে ভ্যালুটা, এই আর এর ভ্যালু কত? 1/4, আর এখানে উপরে পাওয়ার 4 এর জায়গায় 4 বসাই দেন, জাস্ট যার যার মানগুলা যার যার জায়গায় বসাই দিলাম। তারপর হচ্ছে 1/4 ইন্টু দেন হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে 1ই হবে, উপরে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর নিচে 4 টু দি পাওয়ার 4 মানে 4 টু দি পাওয়ার 4 নিচে বসে দিলে, সো 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার, সো 4 টু দি পাওয়ার, এখানে 4 এর পাওয়ার 1 আর নিচে এইখানেও 4 এর পাওয়ার কত? 4, তাহলে পাওয়ার যোগ হয়, সো 4 আর 1 এর যোগ করলে হয় 5, সো 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে ধারাটির পঞ্চম পদ, এটাই হচ্ছে ধারাটির পঞ্চম পদ। এখন আমাকে বের করতে হবে প্রথম 10টি পদের সমষ্টি। এখন আমাকে কি বের করতে হবে? প্রথম 10টি পদের সমষ্টি লেখেন, এবং প্রথম 10টি পদের সমষ্টি। সো সমষ্টি সূত্র কয়টা? দুইটা, একটা হচ্ছে আর বড় হলে একরকম, আর একটা হচ্ছে আর ছোট হলে একরকম। এখানে আমরা যদি লক্ষ্য করি যে আর এর ভ্যালুটা 1 থেকে কি ছোট, আর এর ভ্যালুটা 1 থেকে ছোট মানে 1টা বড়, তাহলে 1 থেকে বিয়োগ হবে। সো 10টি পদের সমষ্টি S10 ইকুয়ালস টু কি হবে? 1 থেকে কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে। সো S10 ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো 1 থেকে আমি r বিয়োগ দিলাম, অর্থাৎ একবার 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস r, ঠিক আছে। সো n এর ভ্যালু কত? 10, সো 10টা বসাই দেন, যে উপরে 10 লিখে দেন, যেহেতু এখানে S10 দিয়েছেন, সো উপরে 10 দিয়ে দেন। সো এর ভ্যালু কত? এর ভ্যালু, এই যে এর ভ্যালুটা হচ্ছে 1/4, এর ভ্যালুটা হচ্ছে 1/4 ইন্টু 1 মাইনাস r, আর এর ভ্যালু কত? 1/4, আর এর ভ্যালু কত? 1/4 টু দি পাওয়ার কত? 10, টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে এই যে টু দি পাওয়ার কত? 10, নিচে হচ্ছে 1 মাইনাস আর এর ভ্যালু কত? 1/4, আর এর ভ্যালু কত? 1/4, আর এর ভ্যালু কত? 1/4। ক্যালকুলেশন করেন, খুবই সহজ, 1/4 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 10 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/4, ঠিক আছে, 1 মাইনাস 1/4। দেন হচ্ছে ক্যালকুলেশন যদি করেন 1/4 ইন্টু, সো 4 টু দি পাওয়ার 10, সো উপরে 4 টু দি পাওয়ার 10 মাইনাস 1, আর নিচে হচ্ছে 4, 4 থেকে 1 গেলে 3 এরকম। দেন হচ্ছে 1/4 ইন্টু, এখন যদি আমি গুণ দিই তাহলে নিচেরটা অর্থাৎ 4 যা চলে আসবে উপরে, 3 নিচে, সো 4/3 ইন্টু এখানে কত? 4 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 10, ঠিক আছে। দেন হচ্ছে 4 কাটা, দেন আলটিমেটলি কি পাচ্ছি? 1/3 ইন্টু 4 টু দি পাওয়ার 10, আর উপর হচ্ছে 4 টু দি পাওয়ার 10 মাইনাস 1, এরকমভাবে আর কি, এরকমভাবে রেখে দিতে পারেন, সমস্যা নেই, এটা পারবেন, তাই না? এরকমভাবে দেখেন, বুঝতে পারছেন কিনা, এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা, ক্যালকুলেশন আপনার নিজেও করতে পারবেন, দেখেন ক্লিয়ার কিনা। এই তো বুঝতেছেন। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ম্যাথটা করে দিই, ঠিক আছে, লাস্ট ম্যাথটা করে দিই, অনেক ইজি, হ্যাঁ আসলে অনেক ইজি। আচ্ছা, লাস্ট এই ম্যাথ করার পর আপনারা কি আরও ক্লাস করবেন? মানে আমি যদি 10 মিনিটসের একটা ব্রেক দিই, তারপরে কি মানে ক্লাস করতে চান নাকি অফ করে দিব আজকের জন্য?
10 মিনিটের জন্য কি মানে আপনাদের একটা ব্রেক দিব? করতে চাই। স্যার লাস্ট লাইনটা বুঝুন। লাস্ট লাইনটা কি জাস্ট ক্যালকুলেশন করবেন আর কি। স্যার ছুটি দেন। হুম, আচ্ছা এখন যদি ছুটি দেই তাহলে কালকেও কিন্তু লাইভ ক্লাস আছে, সবাই জানেন তো। কালকে লাইভ ক্লাস হচ্ছে 3 ঘন্টার হবে। আপনারা রাজি তো? তাহলে এই ঘ নাম্বারটা করার পর ছুটি দিয়ে দিব। কালকে হচ্ছে 3 ঘন্টা লাইভ ক্লাস করতে হবে। রাজি কিনা বলেন? করব ক্লাস। আচ্ছা অনেকে বলছে করব, আচ্ছা অনেকে মানে ম্যাক্সিমাম হচ্ছে করব না। জি ভাই করতে অনেকে তো করতে চাই। অফ করেন। আচ্ছা আমি হচ্ছে আজকে কুমিল্লা থেকেও আসছি, আমিও একটু টায়ার্ড অনেক, আমি একটু টায়ার্ড আছি। সো কালকে 3 ঘন্টার ক্লাস হবে। ওকে সবাই রাজি? কালকে 3 ঘন্টা প্লাসও হতে পারে। হ্যাঁ, আর এখন লাস্ট একটা ম্যাথ করব, যে গ নাম্বারটা করব। আর কালকে কিন্তু কেউ মানে চিল্লাচিল্লি করতে পারবেন না, ঠিক আছে? কেউ হচ্ছে কেউ অযথা মেসেজ করতে পারবেন না, মানে 3 ঘন্টা টানা পড়াবো। 3 ঘন্টা 3.5 ঘন্টা। আচ্ছা ভাইয়া হচ্ছে আজকে একটু টায়ার্ড আছি তো, অলরেডি হচ্ছে 1 ঘন্টার উপর হয়ে গেছে। 1 ঘন্টা কি মানে 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, ঠিক আছে? ওকে সো কালকে কালকে 3 ঘন্টা লাইভ ক্লাস হবে, সমস্যা নাই। 3 ঘন্টার উপরে কালকে দেখবো যে আপনারা কতটুকু ধৈর্য আছে আপনাদের। আর কেউ যদি বলে ভাইয়া ক্লাস আর করব না, ওর খবর আছে কিন্তু, ঠিক আছে? ওর কিন্তু খবর আছে। ওকে ওকে দেখেন গ নাম্বারটা দেখেন, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? সো এই যে আমার ধারাটা দেওয়া ছিল, এই ধারাটির উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, আমাকে সেটা বের করতে হবে, ঠিক আছে? এখন কেউ কমেন্টস করবে না, আমি এই ক্লাসটা করে আমি হচ্ছে আজকের জন্য অফ করে দিব, ছুটি দিয়ে দিব, ঠিক আছে? আর কালকে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হবে, শেষ। আর কোনো কথা করবেন না কেউ এখন, এখন আর কেউ কোনো কথা বলবেন না। দেখেন গ নাম্বার, যে এখানে ধারাটি কি দেওয়া আছে, এখানে এখানে ধারাটি ধারাটি কি দেওয়া আছে ভাই? ধারাটি কি দেওয়া আছে? 1/2x+1 প্লাস, দেখেন সবাই ম্যাথ দেখেন, অযথা কমেন্ট করবেন না প্লিজ। প্লাস ডট 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 এরকম। সো এখানে ধারাটি এরকম দেওয়া আছে। সো ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু কত? 1/2x+1 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কত? 1/2x+1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/2x+1, ঠিক আছে? 2x+1। এখন দেখেন 1/2x+1 তার হোল স্কোয়ার ইন্টু বাকরে আমি গুণ বানাইছি, তাহলে নিচেরটা উপরে উপরটা নিচে, তাহলে নিচেরটা কত? 2x+1, এটা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। কাটাকাটি করলে কি থাকবে? নিচে হচ্ছে 1/2x+1 এরকম থাকবে। সো ধারাটির সাধারণ অনুপাত আমরা কি পেয়েছি? 1/2x+1। কালকে কয়টা লাইভ ক্লাস হবে? মানে 8টাই হচ্ছে লাইভ ক্লাস হবে কালকে, ঠিক আছে? এরপরের দিনও রাত 8টায় লাইভ ক্লাস হবে, ঠিক আছে? সো দেখেন এখানের মধ্যে সাধারণ অনুপাত হচ্ছে এটা 1/2x+1। এখন এই যে সাধারণ অনুপাতটা, এই সাধারণ অনুপাত যদি অসীমতক সমষ্টি থাকতে হয়, তাহলে এই সাধারণ অনুপাত যে ভ্যালুটা, এটা কোন শর্তটা মানতে হবে? এই যেটা -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট, অর্থাৎ মডুলাস অফ আর, এই ভ্যালুটা 1 থেকে ছোট হতে হবে। এটা তো আমরা সবাই জানি, এটা তো আমরা সবাই জানি। ওকে, তাহলে ধারাটির এই যে দেখেন ধারাটির
অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি এবং কেবল যদি কি হয়, মডুলাস অফ আর এর ভ্যালুটা 1 থেকে ছোট, অথবা অথবা বা 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 এটা মানে কি, এটা মানে হচ্ছে -1 থেকে আর বড় আর 1 থেকে আর ছোট। এবং এখানে আর এর যে ভ্যালুটা আপনি পেয়েছেন 1/2x + 1, এই ভ্যালুটা এখানে আপনি বসায়া দেন, বা কি হবে -1 থেকে বড়, কে বড় 1/2x + 1 এবং 1 থেকে ছোট, এই যে 1 থেকে ছোট, জাস্ট আমি ভ্যালুটা বসাই দিলাম। এতটুক আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কেন এই অংশটা লিখছি, কারণ মডুলাস অফ আর এই ভ্যালুটা 1 থেকে ছোট হতে হয়, তাহলে অসীমতক সমষ্টি কি থাকবে, অসীমতক সমষ্টি কি থাকবে এবং আমরা বের করতে পারবো। এবং এটা যে কথা -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট, সেম টু সেমই কথা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে -1 থেকে বড়, কে বড় 1/2x + 1, 1/2x + 1 এবং 1 থেকে ছোট, কে ছোট 1/2x + 1। এখন আমরা আলাদা আলাদা কাজ করব। কোনটা কোনটা? এই যে -1 স্মলার দেন 1/2x + 1, এই অংশটা একবার কাজ করব। তারপর হচ্ছে 1/2x + 1, এই অংশ স্মলার দেন 1, এই অংশটা নিয়ে কাজ করব। অর্থাৎ -1 স্মলার দেন এটা, এবং এই অংশটা কি স্মলার দেন 1, এই দুইটা পার্ট নিয়ে কাজ করব। একটা পার্ট হচ্ছে এই অংশটা, আরেকটা পার্ট হচ্ছে এই অংশটা, দুইটা অংশ নিয়ে কাজ করব, ঠিক আছে। একটু কপি করি, ওকে, কপি করা হয়েছে। ওকে, সো এই যে শর্তটা পাইছি আমরা, এখন এটা নিয়ে কাজ করব যে এখানে দেখেন, এখানে 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 আমরা কি পাইছি যে -1 থেকে বড়, কে বড়, এই যে 1/2x + 1, অথবা অথবা এখানে আরেকটা যে শর্ত 1/2x + 1 স্মলার দেন 1, ঠিক আছে। এখন আসেন এখানে, এখন এই যে এখানে বড়কে বড় হচ্ছে 1/2x + 1। এখন আমি যদি এটাকে ব্যস্তকরণ করি মানে কি, মানে নিচের টুপুর উপরটা নিচে করি, তাহলে এই চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মধ্যের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন -1 এর নিচে, এই যে -1 এর নিচে 1 আছে, সো এটাকে যদি আপনি উল্টান, সো কি হবে 1/-1, সো -1/1 = -1, আবার 1/-1 -1ই, ঠিক আছে। সো এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, সো -1ই থাকবে এবং চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আর 2x + 1টা উপরে আর 1টা নিচে, তাহলে কি থাকবে 2x + 1। আমি কি করছি, ব্যস্তকরণ করছি, ঠিক আছে। মনে করেন 5 বড় 3 থেকে আপনি যদি ব্যস্তকরণ করেন, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে, সো 1/5 হয়ে গেল আর ওই দিকে 1/3 হয়ে গেল, সো চিহ্ন চেঞ্জ হয়ে 1/3 বড় হয়ে যাবে, 1/3 বড় হয়ে যাবে। এই জিনিসটা এখানে করা হয়েছে। এখন দেখেন, এখন -1 আর এই +1টা বাম পাশে নিয়ে আসেন, -1 বিগার দেন 2x, সো -2 বিগার দেন 2x, 2 দ্বারা ভাগ করেন, সো -1 বিগার দেন x। একটা শর্ত আমরা এটা পাইছি, আর একটা শর্ত দেখি, এটাকেও ব্যস্তকরণ করেন, তাহলে 2x + 1 / 1, অর্থাৎ 2x + 1টা উপরে, এর নিচে 1, মানে 2x + 1ই, আর 1/1 এটাকে উল্টাইলে 1/1ই হয়, সো 1, এবং চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ব্যস্তকরণ করছি সেহেতু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তারপর 2x + 1টা ডান পাশে গেলে -1 হয়ে যাবে, সো 1 - 1 মানে কত, 0, সো 2x বিগার দেন 0 বা x বিগার দেন 0। সো সুতরাং নির্ণয় শর্ত বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। সো সুতরাং নির্ণয় শর্ত সমূহ কি, x এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা -1 থেকে ছোট, x এর ভ্যালুটা -1 থেকে ছোট, x এর ভ্যালুটা -1 থেকে ছোট, অথবা x এর ভ্যালুটা 0 থেকে বড়, x এর ভ্যালুটা 0 থেকে বড়। বুঝতে পারছি? আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা শর্তটা পেয়ে গেছি,
এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সমষ্টিরা বের করব। কি বের করব? ধারাটির অসীমতক সমষ্টি বের করব। ধারাটির অসীমতক সমষ্টি বের করব। যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এই যে আমরা এর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এই যে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। r এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ছিল। এই যে r এর ভ্যালু কি ছিল? 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। ক্যালকুলেশন করেন। সো উপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 আর নিচে হচ্ছে 2x প্লাস 1। যদি লসাগু নেন তাহলে 2x প্লাস 1 কে 1 দ্বারা গুণ করলে 2x প্লাস 1ই হবে, আর মাইনাস 1 উপরে কি হবে? মাইনাস 1। সো প্লাস 1 মাইনাস 1 কাটা, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু, আর যেহেতু গুণ দিচ্ছেন তাহলে নিচের টুপুর উপরটা নিচে, সো 2x প্লাস 1 চলে যাবে উপরে, 2x প্লাস 1 উপরে, আর 2xটা যেটা সেটা নিচে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে উপরটা নিচেরটা কাটাকুটি, তাহলে 1/2x, 1/2x। এটা হচ্ছে নির্ণয়, এই হচ্ছে আমার শর্ত, আর এই হচ্ছে আমার অসীমতক সমষ্টি। ঠিক আছে, বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এই শর্ত সমূহ আরোপ করতে হবে, এবং বলছে সেই সমষ্টি নির্ণয় করো। এই সমষ্টিটা হচ্ছে 1/2x, 1/2x। শেষ। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই বুঝতে পারছি? অনেকে বাই বাই দিয়ে দিছি, থ্যাংক ইউ। এখানে বলছে যা আর এর মান, হ্যাঁ আর এর মান 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 না হয়ে 2x প্লাস 1 হলে কি ব্যস্তকরণ করা লাগবে না? না, কারণ এটা তো দরকার নাই। ঠিক আছে, তখন তো আর দরকার নাই। আজকের ক্লাস কেমন লাগলো সবার একটু বলেন। মানে প্রথম দিকে অনেকে অনেক খারাপ কমেন্ট করছো, ভাইয়ের বিষয়টা মানে খুবই খারাপ লাগছে। যাই হোক, তোমরা ছোট, মানে তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, বুঝছো, মানে আমরা দেখবো অনেক কিছু পড়াবো তোমাদের, কিন্তু অনেকে আসো উল্টাপাল্টা কমেন্ট করো। সো নেক্সট ক্লাসে যেন এগুলো না হয়, ঠিক আছে? আর তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো, ভাইয়া কি পড়াইছি তোমরা মানে বুঝতে পারছো যে অনেক ডিপলি আলোচনা করছি। ভাইয়া কোন ভার্সিটির স্টুডেন্ট? আমি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি। ঠিক আছে, আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। ক্লাসটা অনেক জোস ছিল, থ্যাংক ইউ। ইয়েস স্যার। হ্যাঁ, যারা মানে মনোযোগ দিয়ে ক্লাস করবা, বিশ্বাস করো, আমি SSC 25 ব্যাচ ওদেরকে যখন পড়াইছি, যা পড়াইছি তাই আসছে, কোনো কথা নাই, যা পড়াবো তাই আসবে। পরবর্তীতে কিন্তু আমরা অনেক ম্যাথ করব, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে অনেক ম্যাথ করব। থ্যাংক ইউ স্যার, সেই হয়েছে ক্লাসটা, জাস্ট অস্থির। স্যার ক্লাস একদিন পর পর দিলে ভালো হবে। এটা আসলে সম্ভব না, এটা তোমাদের জন্যই অনেক অনেক জিনিস পড়াইছেন। হ্যাঁ সেরা ভাই। সো আচ্ছা, ভাই একটু স্লো বোঝালে ভালো হবে, অনেক স্লো পড়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে চেষ্টা করব, এবং আমার হ্যান্ড রাইটিংটা আরও মানে সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে, অনেক স্পিডে পড়াইছি তো, এই কারণে এরকম হয়েছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।